হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয়। এখন এই চরম সত্য রাজনীতিবিদদের থেকে ভালো আর কে বোঝে। এখন কথা হচ্ছে সময় কার পক্ষে। লোকসভার আগে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপির অ্যাসিড টেস্ট। 3 রাজ্যই বিজেপির হাতছাড়া হওয়ার ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। তাৎপর্যপূর্ণভাবে বিধানসভায় ধাক্কা খাওয়ার ইঙ্গিত থাকলেও লোকসভায় কিন্তু বিজেপি এগিয়ে থাকছে 3 রাজ্যেই। জনপ্রিয়তার নিরিখে রাহুল গান্ধীকে অনেকটা পেছনে ফেলে দিচ্ছেন নরেন্দ্র মোদী। এটা অবশ্য কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, জনমতের একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে আরও কয়েক মাস। এর পাশাপাশি আজ আপনাদের দেখাবো অমিত শাহের সফরের পর কিভাবে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। আজ নথিপত্র দেখিয়ে ফের নাগরিকপঞ্জি ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা করব টাকার দামের রেকর্ড পতন নিয়েও। তবে শুরুতেই আপনাদের দেখাবো 3 রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে ঠিক কী ইঙ্গিত দিল জনমত সমীক্ষা। দেখুন। উত্তর ভারতের 3 রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান। দীর্ঘদিন বিজেপির একচ্ছত্র আধিপত্য, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে এই 3 রাজ্যে কি বিজেপির দুর্গের পতন ঘটতে পারে? একের পর এক পরাজয়, হতাশার অন্ধকারে ডুবে যাওয়া কংগ্রেস কি 2019-এর লোকসভা নির্বাচনের আগে বহু প্রতীক্ষিত অক্সিজেন পেতে পারে? এবিপি আনন্দ সি ভোটারের যৌথ জনমত সমীক্ষায় অন্তত এমনটা ইঙ্গিত। প্রায় 1.5 দশক ধরে মধ্যপ্রদেশের ক্ষমতায় বিজেপি, তার মধ্যে শিবরাজ সিংহ চৌহান একাই 13 বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে। মধ্যপ্রদেশের রাজনীতিতে মামা বলে পরিচিত শিবরাজ সিংহের চৌহানের বিরুদ্ধে এবার রাহুল গান্ধী সম্মিলিতভাবে মাঠে নামিয়েছেন কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দিগ্বিজয় সিংহকে। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 1.5 দশক বাদে মধ্যপ্রদেশ বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। মধ্যপ্রদেশ বিধানসভার মোট আসন 230, ম্যাজিক ফিগার 116। 2013 বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 58টি আসন, কিন্তু এবার একলাফে তারা পেতে পারে 117টি আসন। 42% ভোট পেতে পারে তারা। অন্যদিকে 2013 বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 165টি আসন, কিন্তু এবার একলাফে কমে তারা পেতে পারে মাত্র 106টি আসন, অর্থাৎ 59টি আসনের লোকসান। 40% ভোট পেতে পারে বিজেপি। বিগত বিধানসভা নির্বাচনে অন্য দলগুলো পেয়েছিল 7টি আসন, এবারও তারা একই সংখ্যক আসন পেতে পারে। অন্যান্যের ঝুলিতে যেতে পারে 18%। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশের মতোই পড়শি রাজ্য ছত্তিশগড়ও বিজেপির হাতছাড়া হতে পারে। ছত্তিশগড় বিধানসভার মোট আসন 90, ম্যাজিক ফিগার 46। 2013 বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 39টি আসন, কিন্তু এবার 54টি আসন পেয়ে সরকার গড়তে পারে তারা। কংগ্রেস পেতে পারে 40% ভোট। গত বিধানসভা নির্বাচনে 49টি আসন পেয়ে সরকার গড়েছিল বিজেপি, কিন্তু এবার তারা পেতে পারে 33টি আসন। বিজেপি পেতে পারে 39% ভোট। বিগত বিধানসভা নির্বাচনে অন্য দলগুলো পেয়েছিল 2টি আসন, এবার তারা 3টি আসন পেতে পারে। তাদের ঝুলিতে যেতে পারে 21% ভোট। চলতি বছরের শেষে রাজস্থানেও বিধানসভা ভোট। গত 5 বছর মরু রাজ্যে বিজেপি সরকার। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 5 বছর পর বিজেপিকে সরিয়ে কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারে রাজস্থানবাসী। রাজস্থানে বিধানসভার মোট আসন 200, ম্যাজিক ফিগার 101। 2013 বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 21টি আসন, কিন্তু এবার 130টি আসন পেয়ে সরকার গড়তে পারে তারা। কংগ্রেস পেতে পারে 51% ভোট। গত বিধানসভা নির্বাচনে 163টি আসন পেয়ে সরকার গড়েছিল বিজেপি, কিন্তু এবার তারা পেতে পারে 57টি আসন। বিজেপি পেতে পারে 37% ভোট। বিগত বিধানসভা নির্বাচনে অন্য দলগুলো পেয়েছিল 16টি আসন, এবার তারা 13টি আসন পেতে পারে। তাদের ঝুলিতে যেতে পারে 12% ভোট। শুধু 3টে নয়, যেখানে ভোট হবে সেখানেই হারবে। সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা নতুন হাওয়া বইতে শুরু করেছে। হাওয়াটা বইছে একটাই কারণে, কিন্তু নরেন্দ্র মোদীর বিভ্রান্তিকর অপপ্রচার। 3 রাজ্যের যে নির্বাচন আছে সেই নির্বাচনে যথেষ্ট ভালো ফল বিজেপি করবে, সরকার বিজেপিরই থাকবে। সমীক্ষা অনুযায়ী 3 রাজ্যে বিজেপির দুর্গ ভেঙে পড়ার আশঙ্কা এবং কংগ্রেসের মুখে হাসি ফোটার সম্ভাবনা, কিন্তু এসবই সমীক্ষার ফল। আসল লড়াই হবে ভোটের ময়দানে। এবিপি আনন্দ। পঙ্কজদা, আপনি বলার আগে আমি বলে দিই, সেটা হচ্ছে সমীক্ষার ফল কখনো মেলে কখনো মেলে না। মেলার যেমন ভুরি ভুরি নিদর্শন আছে, না মেলারও ভুরি ভুরি নিদর্শন আছে। কিন্তু আমি বলছি যে লোকসভার ফাইনালের আগে যদি ধরি 3 রাজ্য সেমিফাইনাল, এই সেমিফাইনালে কোনো ধাক্কা কিন্তু সরাসরি প্রভাব ফেলতে পারে ফাইনালে, মানে 19-এর লোকসভায়। সব থেকে বড় কথা, এই একটা সমীক্ষা বাদ দিন, যে কটা সমীক্ষা এখনো পর্যন্ত এই সর্বভারতীয় সংস্থাগুলো করেছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজস্থান, এমনকি আপনাদের পার্টির ইন্টারনাল রিপোর্টও রাজস্থান এবং মধ্যপ্রদেশে প্রবল অ্যান্টি ইনকামেন্সি আছে।
তো এ ধাক্কা খেলে তো তার সরাসরি ফল পড়বে 19-এ। না, বিষয়টা হচ্ছে যে দুটি রাজ্যে আপনারা যা সমীক্ষায় যা দেখালেন, তিনটে না আমি দুটো রাজ্যে বলছি আলাদা করে, যেখানে 1 to 2% হচ্ছে ভোট পার্সেন্টেজের ডিফারেন্স আছে, এবং আমি মানে একেবারে দৃঢ়ভাবে আশাবাদী এটা উল্টে দেওয়াটা কোনো বিষয় নয়। মানে এটা তো সমীক্ষা, তবু আবারও বলছি সমীক্ষা। এবং আরও একটা বিষয় আপনারা বলেছেন যে লোকসভার নিরিখে এই রাজ্যগুলোতে আবার বিজেপি এগিয়ে, সুতরাং ভোটের বিষয়টা বিধানসভা ভিত্তিতে একরকম, লোকসভা ভিত্তিতে আরেক রকম। এবং রাজস্থানের ক্ষেত্রেও যে বিষয়টা সেটা সাময়িক। হ্যাঁ, কিন্তু আমি বলছি আপনারা যেটা চাইছেন এক রাষ্ট্র এক ভোট এক সময় বিধানসভা ভোটগুলো এগিয়ে আনা, যেটা আজকে প্রস্তাবই কমিশন এটা বলেছে, আপনি খুব ভালো করেই এটা স্বীকার না করবেন। আপনাদের দিক থেকেই প্রস্তাব গেছিল। আজকে সম্বিত পাত্র প্রেস কনফারেন্সও করেছেন, অমিত শাহ নিজে চিঠি লিখেছিলেন যে এরকম করা যায় কিনা, এই প্রস্তাব সবার কাছে পাঠানো হয়েছিল। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে ধরুন এই রাজ্যগুলোতে, আমি জানি যে লোকসভা এবং বিধানসভা আলাদা, কিন্তু বিধানসভায় যদি, আমার প্রথম প্রশ্ন, ফল খারাপ হয় তার প্রভাব তো লোকসভায় না, পড়বে। আপনি ফল হিন্দি এটা বলায় সম্ভাবনা, তিনটে রাজ্যে এখনো ধাক্কা, নির্বাচনের একটা আমি বিরাট যদি সময় বাকি আছে, যদি আপনি অ্যাভয়েড করছেন সম্ভাবনা, দেখুন নির্বাচন ভোট তো সম্ভাবনারই চিত্র, এবং যে ইকুয়েশনটা থেকে এটা করা হয়েছে, যাদের সঙ্গে জোট, সেই জোটের বাস্তব পরিণতিটা কি হবে ভোট শেয়ারিং এর ক্ষেত্রে অথবা তার সিট শেয়ারিং এর ক্ষেত্রে, সেটা কিন্তু সময় বলবে। ইট ইজ টু আর্লি টু সে। এবং আমরা দৃঢ়ভাবে না, জোটের ব্যাপার নয়, এই সমীক্ষা, আমি সমীক্ষাকে ঠিক বলতে বলছি না, কিন্তু এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস এগিয়ে আছে, না কোনো জোট টোট নয়, একেবারে এককভাবে বিজেপি ভার্সেস কংগ্রেস, একেবারে সরাসরি লড়াই, কোনো রিজিওনাল পার্টির ব্যাপার নেই। আপনি তো প্রতিবারই দেখেন যে লোকসভার যে মানে অনাস্থা ভোট হলো বা রাজ্যসভায় যেটা হলো, যেটা ভাবা গিয়েছিল তা কিন্তু হয়নি, বিজেপির পক্ষেই গেছে। সুতরাং বিষয়টা মনে রাখতে হবে যে নির্বাচনের যে সমীকরণ, সেই সমীকরণটা কিন্তু অন্যরকম, যেটা এখনই এভাবে নির্বাচনের সমীকরণ। আমি দ্রুত একবার দেখব যে কংগ্রেস রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি যদি নরেন্দ্র মোদীর ভাবমূর্তির লড়াই হয় একেবারে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির মুখে হাসি ফুটবে, তার কারণ নরেন্দ্র মোদী বেশ কয়েক যোজনে গিয়ে। কি বলছে সমীক্ষা দেখো। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এই তিন রাজ্য বিজেপির হাতছাড়া হতে পারে। এই তিনটি রাজ্য মিলিয়ে লোকসভার 65 আসন রয়েছে, যা 2019-এর লোকসভা নির্বাচনে অত্যন্ত নির্ণায়ক ভূমিকা নেবে। 2014 সালের নির্বাচনে রাজস্থানে 25টি লোকসভা আসনের মধ্যে সবকটি পেয়েছিল বিজেপি। মধ্যপ্রদেশের 29টি লোকসভা আসনের মধ্যে 2014 ভোটে বিজেপি পেয়েছিল 26টি আসন, কংগ্রেস পেয়েছিল 3টি আসন। ছত্তিশগড়ের 11টি লোকসভা আসনের মধ্যে 2014 ভোটে বিজেপি পেয়েছিল 10টি আসন, কংগ্রেস পেয়েছিল 1টি আসন। এখন প্রশ্ন হলো, যদি বিধানসভা ভোটে এই তিন রাজ্য বিজেপির হাতছাড়া হয়, তাহলে কি 2019-এর লোকসভা ভোটেও এই তিন রাজ্যে ধাক্কা খেতে পারেন মোদী? না, এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা কিন্তু বলছে এই তিন রাজ্যের ভোটাররা বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ক্ষমতায় আনতে চাইলেও লোকসভা ভোটের প্রশ্ন উঠলে এখনো বিজেপি তথা মোদীর পক্ষেই রয়েছেন। সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে 46% ভোটার বলেছে লোকসভা নির্বাচনে তারা বিজেপিকে ভোট দেবে, 39% কংগ্রেসকে ভোট দেওয়ার পক্ষপাতী, 15% ভোটার অন্য কোনো দলকে ভোট দিতে চায়। জনপ্রিয়তার নিরিখেও মধ্যপ্রদেশে এখন রাহুলের তুলনায় অনেক এগিয়ে মোদী। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে 54% ভোটারের পছন্দ নরেন্দ্র মোদী, মাত্র 25% পছন্দ রাহুল গান্ধী। সমীক্ষায় একই ট্রেন্ড উঠে এসেছে রাজস্থানেও। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী রাজস্থানের ভোটাররা বসুন্ধরা রাজের সরকারকে উৎখাত করতে চাইলেও এখনো মোদীতে তাদের আস্থা অটুট। সমীক্ষা অনুযায়ী রাজস্থানের 47% ভোটার লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিতে চায়, কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলছে 43%, অন্যান্যের ঝুলিতে যেতে পারে 10% ভোট। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী রাজস্থানেও জনপ্রিয়তার নিরিখে ঢের এগিয়ে মোদী। রাজস্থানের 55% ভোটারের পছন্দ নরেন্দ্র মোদী, মাত্র 22% পছন্দ রাহুল গান্ধী। সমীক্ষা বলছে ছত্তিশগড়ের ভোটাররাও এবার বিজেপিকে সরিয়ে রাজ্যে কংগ্রেসকে ক্ষমতায় আনতে চায়, কিন্তু লোকসভা ভোট হলে এখনো মোদীর দিকেই পাল্লা ভারী। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ের 46% ভোটার লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিতে চায়, কংগ্রেসকে ভোট দেবার কথা বলছে 36%, অন্যান্যের ঝুলিতে যেতে পারে 18% ভোট।
এখানেও 56% ভোটারের পছন্দ নরেন্দ্র মোদী, মাত্র 21% পছন্দ রাহুল গান্ধী। অর্থাৎ সমীক্ষার ফল বলছে বিধানসভা নির্বাচনে যদি 3 রাজ্য বিজেপির হাতছাড়া হয়ও, তাহলেও কিন্তু লোকসভা ভোটে তাদের ক্ষতির সম্ভাবনা ক্ষীণ। মোদিজির সামনে ভারতবর্ষে বিরোধী নেতা হিসাবে কে আছে? কোনো নামই নেই। জোর করে রাহুল গান্ধীর নামটাকে চাপালে কি হবে? তো সেখানে একটা সূর্যের সাথে একটা যদি মার্কারি লাইটের লড়াই হয়, হ্যালোজেন লাইটের লড়াই হয়, আর সেই লড়াইকে যদি আমরা সমলড়াই হিসাবে দেখাতে চাই, এটা হতে পারে না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা হলেও জনপ্রিয়তার নিরিখে 2 রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও 1 নম্বর। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে মধ্যপ্রদেশের 42% ভোটারের এখনও প্রথম পছন্দ বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 30% ভোটার তাকে মুখ্যমন্ত্রী দেখতে চান। মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমলনাথকে মুখ্যমন্ত্রী দেখতে চান মাত্র 7% ভোটার। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে ছত্তিশগড়ের 34% ভোটারের এখনও প্রথম পছন্দ বর্তমান মুখ্যমন্ত্রী রমন সিংহ। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস ভেঙে পৃথক দল তৈরি করা অজিত যোগী। 17% ভোটার তাকে মুখ্যমন্ত্রী দেখতে চান। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলকে মুখ্যমন্ত্রী দেখতে চান মাত্র 9% ভোটার। সমীক্ষায় দেখা যাচ্ছে একমাত্র রাজস্থানেই পছন্দের নিরিখে বর্তমান মুখ্যমন্ত্রী পদে বসুন্ধরা রাজে দ্বিতীয় স্থানে চলে গিয়েছেন। এবিপি আনন্দ সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে রাজস্থানের 41% ভোটারের প্রথম পছন্দ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলট। দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। 24% ভোটার তাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। রাজস্থানের কংগ্রেস সভাপতি সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান মাত্র 18% ভোটার। এবিপি আনন্দ। তারপর এর আগের একাধিক ভোটে দেখা গেছে যে নরেন্দ্র মোদী প্রচারে নামলে তখন কিন্তু অঙ্কটা দ্রুত পাল্টে যাচ্ছে, এমনকি সমীক্ষার অঙ্কটাও। আমি বলছি যে এর আগে মাস দুয়েক আগে গোটা দেশে আমরা একটা সমীক্ষা চালাই। কোথায় পাল্টালো আমি বুঝতে পেরেছি, আমি বলি না, আমি শেষ করি। তার আগে মানে সেই সমীক্ষায় দেখা যাচ্ছে একই ব্যক্তি তিনি লোকসভায় যে দলের হয়ে ভোট দিচ্ছেন, বিধানসভার ক্ষেত্রে কিন্তু তার পছন্দটা পাল্টে যেতেও পারে। অর্থাৎ পাল্টে যেতে পারে না, পাল্টায়। অর্থাৎ বিধানসভায় যিনি বিজেপিকে চাইছেন না, তিনি লোকসভায় বিজেপির হয়ে ভোট দিচ্ছেন। এই জিনিস বিধানসভার ভোটের একটা নিরিখ, মানে ভোটারদের কমিটেড ছাড়া, কমিটেডরাই তো সমস্ত কিছু নয় সব সময়। আর এই সমীক্ষা এটা বেদবাক্য নয়, ক্ষণার বচনও নয়, একদম না। আর এই সমীক্ষাকে কিন্তু উপেক্ষা করা উচিত নয়। সমীক্ষা একটা জনমানসের মতামতের প্রতিফলন কিন্তু ঘটে, একেবারে যে ঘটে না তা না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অমিত শাহজি থেকে শুরু করে রাহুল, এদের প্রত্যেকেই খুব অহংকার হয়েছে, এরা দম্ভ হয়েছে খুব। এরা নরেন্দ্র মোদীজিকে সূর্য বলছে, আমার তাতে আপত্তি নেই, কিন্তু বিরোধী পক্ষ বা বিরোধী তাকে মার্কারি লাইট আর হ্যালোজেন এটা বলছে, কিন্তু ওরা জানে না যে সোলার এক্লিপস হয়, সূর্যগ্রহণ হয়। এটা ওদের জানা উচিত। যখন তখন যে সমস্ত কথা, তো ব্রহ্ম কথা বলার আগে ভেবে চিন্তে বলা উচিত, না তো ফেরত আসবে, তাই না? এবং গত 4 বছরে ওদের ম্যানিফেস্টো তার, এবং গত 4 বছরে 21টা বাই ইলেকশন হয়েছে, বিধানসভা লোকসভা, কিছুদিন আগে 13টা হয়েছে। সব জায়গায় তো অমিত শাহজি এবং নরেন্দ্র মোদীজি ছিলেন না যে তা তো নয় একদম। সুতরাং থাকা সত্ত্বেও আমরা ফুলপুরে কি দেখলাম, কৈরানাতে কি দেখলাম, গোরখপুরে কি দেখলাম, এবং আমরা মহারাষ্ট্রে তো আমরা পুরসভার ভোটগুলোতে আমরা কি দেখলাম। সুতরাং তারপরে আমি যোগ করবো, সেটা হচ্ছে পুরসভার ভোট, এমনকি বিধানসভাতেও পোস্টারগুলো লক্ষ্য করবেন, একটা পোস্টার ছাপাও হয় না নিঃসন্দেহে দলীয় নির্দেশে, যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মুখ নেই। না, মুখটা ওরা যাই বলুক, এটাকে এটা অমিত শাহজির মুখটা বরঞ্চ ওরা না ছাপালে ওদের ভালো হয়। নরেন্দ্র মোদীজির সঙ্গে অমিত শাহ ওরা না হলে না, আমি দায়িত্ব কেন, আমি তো একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো, ওদের সেলেবেল গুডস ছিল নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি ছিল, নট টুডে, নট ফর নেক্সট ইলেকশন।
হ্যাঁ Past tense করে দিচ্ছেন? একেবারে পাস্ট। আমি বলছি পাস্ট এই জন্যই, তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের অর্থনীতি কোথায় এনে দাঁড় করিয়েছে ওরা, জিডিপি গ্রোথ কোথায় এনে দাঁড় করিয়েছে, কোনো সুফল মানুষ আজকের দিন পর্যন্ত জিএসটিতে পায়নি, কোনো সুফল আজকের দিন পর্যন্ত মানুষ ডিমনিটাইজেশনে পায়নি। আজকে কত টাকার মূল্য, মানে ডলারের কত টাকা দিলে ডলারে 70 টাকা বোধহয় দেখাবো হ্যাঁ। তো সুতরাং এই সমস্ত কথাগুলো চিন্তা করে যখন সারা ভারতবর্ষে বিভাজনের দল মত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ দেখছে যে ভাষাগত প্রাদেশিকতা ধর্ম জাতপাত শুধু এটা নিয়েই একটা দল খেলা করে এবং তার প্রধানমন্ত্রী কথা বলে বা তার লোকজনেরা কথা বলে এবং একটা মিথ্যার বেসাতি সত্যের অপলাপের ওপর দাঁড়িয়ে যখন একটা রাজনৈতিক দল, তখন তাদের এই দম্ভ এবং অহংকারের মতন কথাবার্তা বুক ঠুকে সেটা অমিত শাহজি হোক আর রাহুলই হোক তাদের বলতে হয়। বেশ, আমি শুভঙ্কর সরকারের কাছে আসবো। শুভঙ্কর বাবু, আমি তুলনায় যাচ্ছি না। রাহুল সিনহা বলছেন সূর্য আর হ্যালোজেন বা সূর্য আর মার্কারি লাইট, কিন্তু এটা ঠিক যে এর আগে একাধিক সমীক্ষায় এই ভারতবর্ষে একাধিক সংস্থার তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে মানুষের 1 নম্বর চয়েস। সেই সময় কি পাল্টেছে, আপনার কি মনে হয়? আমি তো আপনারা দেখালেন মধ্যপ্রদেশে, রাজস্থানে, ছত্তিশগড়ে হচ্ছে আপনাদের সমীক্ষা অনুযায়ী, সমীক্ষা ভালো হোক মন্দ হোক, সমীক্ষাকে মানাও প্রয়োজন আছে। তো সেখানে দেখা গেল রাজস্থানের বর্তমান মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন তাকেই আবার মানুষ ভাবছে, কিন্তু আবার সেখানে সরকার আসবে না। ঠিক আছে, আমি আজকে বলছি আপনাকে, আগামী 19-এর যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে প্রত্যেকটি বাড়ির যাদের বাড়িতে মেয়ে আছে তারা ভাবছে আমার মেয়েটা সুরক্ষিত কিনা। কারণ ভারতবর্ষের কাছে জলজল করছে একটাই কথা, যে ভারতে মহিলারা সুরক্ষিত নয়। আমার কথা নয়, এটা সারা দেশের কাছে, বিশ্বের কাছে আজকে এই বার্তা পৌঁছে গেছে। 1 নম্বর। 2 হচ্ছে ক্ষুধা ইন্ডেক্সে, হাঙ্গার যে আমাদের লিস্ট, সেই লিস্টে ভারতবর্ষ 100 নম্বরে, 55তে ছিলাম আমরা। এই জায়গায় বেকাররা হাহাকার করছে, সীমান্তে সৈন্য মারা যাচ্ছে, চীন আমাদের মাথার উপরে এসে দাঁড়িয়ে আছে। আপনি যখন এই সার্ভেগুলো হচ্ছে, খুব ভয়ে ভীতিতে ভারতবর্ষের মানুষ আছেন যে কালকে কোনো এজেন্সি লেগে যাবে না তো, কালকে আমি যে কথা বলছি কোথাও চলে যাবে না তো। আমি ফেয়ার ফ্যাক্ট, কারণ অনেক ব্যবসায়ী আছে যারা বিজেপির সমর্থক কিন্তু বলছে ভাই ব্যবসার করা যাচ্ছে না, আমাকে একবার সুযোগ এলে ভোট দেওয়ার, তবে এবার আপনারা আর ব্যালটে করার কথা ভাবুন। তার কারণ ওরা এখানটায় কি করে দিতে পারে সেখানেও কিন্তু ভাবার বিষয় আছে। আমি রাহুল বাবুর কথাই বলি, তাপসদা বলছিলেন, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ যখন হয়ে যায় বা হচ্ছে সূর্যগ্রহণ যখন হয়, চন্দ্রগ্রহণের কথা আমি ছেড়ে দিলাম, সূর্যগ্রহণ যখন হয় তখন ছোট্ট একটা লাইটও দরকার নেই, একটা দেশলাই কাঠিকে জেলে মানুষকে দেখতে হয়। তো আজকে সবথেকে বড় প্রশ্ন, সবথেকে দুঃখের বিষয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আরটিআই এর মাধ্যমে কোয়ালিফিকেশনটা জানা যাচ্ছে না। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মানুষ গ্রহণ করবে কিনা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। বেশ, শুভঙ্কর সরকার শুরু করলেন মহিলাদের নিয়ে। আমাদের এই প্যানেলে একমাত্র মহিলা সদস্য তনুজা চক্রবর্তীর কাছে যাব। এই মুহূর্তে 3টে রাজ্যের সার্ভে আমরা দেখালাম, পাশাপাশি নরেন্দ্র মোদী যেমন বিরোধীদের থেকে, রাহুল গান্ধীর থেকে অনেকটা এগিয়ে আছেন, পাশাপাশি এটাও যে প্রবল অ্যান্টি ইনকামবেন্সি এই 3 রাজ্যে, এটা অন্তত আপনারা অস্বীকার করছেন না। দেখুন, যে কোনো সরকার যখনই থাকে তার একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকবেই, এটা নিয়ে আমরা কোনো আলোচনায় যাব না। আমি তাপসদা এবং শুভঙ্করদা কতগুলো কথা বললেন, উনি কি হিসেবে কোন নথি থেকে, শুভঙ্করদা বললেন যে ভারতবর্ষ, আমার মনে হয় উনি পশ্চিমবঙ্গ বলতে গিয়ে ভারতবর্ষ ইউজ করে ফেলেছেন, রাজ্য থেকে চলে যাচ্ছেন। ওনাদের এখন একটা বিষয় হয়েছে, উনি আমাদের অমিত শাহজির সম্পর্কে বলতে গিয়ে আসলে উনি ওনাদের সভাপতিকে দেখেছেন যখন তখন পার্লামেন্ট বলুন এখানে ওখানে চোখ মেরে বেড়াচ্ছেন বা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরছেন, আলিঙ্গন করছেন, এই সমস্ত শিশু সুলভ বিষয়গুলোকে পাচ্ছেন না বলেই হয়তো আমাদের প্রেসিডেন্টের মধ্যে উনি হয়তো একটু বিভ্রান্তিতে আছেন। এটা ওনার এখন অবশ্যই হতাশা থেকে মানুষের এরকম প্রলাপ বকতেই পারেন। কংগ্রেস আসছে না, এটা 100% ঠিক। ভারতবর্ষে আবার 2019-এ মোদিজি লালকেল্লা থেকে শেষ মানে প্রথম ভাষণ দেবেন, এটাও ঠিক। কিন্তু ধরুন এই রাজ্যগুলো 3টে রাজ্যের বিধানসভা নির্বাচন যদি আগে হয় এবং তার ফলাফল যদি আশানুরূপ না হয়,
না, সরাসরি হ্যাঁ, ধাক্কা নিশ্চয়ই, লাগবে হতেই পারে, হ্যাঁ, লোকসভায়। ধাক্কা একটা লাগবে, কিন্তু তার মানে এই নয় যে 19-এর লোকসভায় মোদী আসছেন না, তার মানে এই নয় যে বিজেপিকে মানুষ চাইছে না। সামান্য আমাদের একটা যুব সমাবেশে আমরা পশ্চিমবঙ্গের বুকে, যেখানে আপনারা মিডিয়া প্লাস অন্যান্য বিরোধীরা সবসময় বলেছেন যে আমাদের কোনো কত লোক জায়গা নেই, হয়েছিল? 10-12 বিজেপিকে কেউ হাজার চেনা, মনে হয়, 15 সেখানে হাজার। আমাদের লাক্ষাধিক লোক হয়েছে, শুধুমাত্র 98% সেখানে শুধু ইয়াং জেনারেশন এসছে, এটা তো আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। যুবই ছিল না অর্থাৎ বলতে। বিজেপিকে মানুষ চাইছে, জনসমাগমটাই বুঝিয়ে দেয় মানুষ বিজেপিকে BJP-র মানুষ পরে চাইছে রয়েছে। শুধু অন্য রাজ্যে নয়, বঙ্গেও। সুমন বাবু, না, আমি একটা একটা কথা থেকে শুরু করব, সেটা হচ্ছে যে ওই রাজস্থানের কথা তুললেন না, তা রাজস্থানের বিজেপির যিনি রানিমা, মানে থুরি সিএম আর কি, বসুন্ধরা রাজে, তার ছেলে 10 টাকার শেয়ার 96,000 টাকায় বিক্রি করছে। আপনি ধরুন, তারা ঋণ খেলাপি ললিত মোদির সঙ্গে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার যৌথ ব্যবসা রয়েছে, ফলে এটা পরিষ্কার। কিন্তু মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই চাপে পড়েছেন। চাপে না পড়লে, আমি জানি না যে আমি অন্তত দেখিনি, 32 মিনিটের একটা ছবি হয়েছে, তার নাম হচ্ছে চলো জিতে হ্যায়। সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর ওপর নির্ভর একটা ছবি, যেটা ইতিমধ্যে মানে বিভিন্ন জায়গায়, মানে দিল্লির বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে এবং বিজেপির শীর্ষ কর্তারা সেগুলো বসে তারা দেখেছেন। এবং তার মুখ্য বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদী, মানে আমাদের নরেন্দ্রনাথ দত্ত বা বিবেকানন্দের বই পড়ে তার মনে প্রশ্ন জেগেছিল যে আমরা কার জন্য বাঁচি, এবং তার যে আলটিমেট কনক্লুশন হচ্ছে যে জীবনের যে সে মানে ছবির শেষে পরিচালক যেটা খুঁজে পেয়েছিলেন, সেটা হচ্ছে যে মানে মানুষই হচ্ছে ঈশ্বর সেবা, এটাই হচ্ছে নরেন্দ্র মোদী। অর্থাৎ আপনি ভেবে দেখুন যে একজন প্রধানমন্ত্রী তার যাবতীয় মানে প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিমুদ্রাকরণের পর অসংগঠিত ক্ষেত্রে 1,26,00,000 চাকরি চলে গেছে। আইএলওর সঙ্গে বলছে যে 77% ভারতীয় চাকরিজীবীর ভবিষ্যৎ সংকটে। সুতরাং এই পরিস্থিতিতে যেটা আপনি বলছেন এর মধ্যে ইমেজ বিল্ড আপ চলছে। আমি জাস্ট আর একটা কথা বলি যে বিজেপির বর্তমান রূপটা কিরকম জানেন? এই কদিন আগে জিলা গোরক্ষপুর বলে একটা ছবির প্রকাশ হয়নি, পোস্টার প্রকাশ হয়েছিল, তারপরেই ছবিটা নিষিদ্ধ হয়ে গেছে, এবং সেখানে দেখা যাচ্ছে না একজন গেরুয়া বসনধারী, তার পেছনে তিনি পিস্তলটা লুকিয়ে রেখেছেন। অর্থাৎ সামনে গেরুয়া আর পেছনে হত্যা, আমি সেটাই যাচ্ছি। সুমনদা যেটা বললেন খুব ভালো কথা বললেন, এবং আমি খুব ভালো লাগলো যে সুমনদা বিরোধী দল হয়েও আমাদের ওই মোদিজির সিনেমাটা দেখেছেন, এবং এই যে প্রচারটা তার আগে আমি দ্রুত আপনাদের একটা জল্পনার বিষয় দেখাতে চাইবো, সেটা হচ্ছে লোকসভা ভোটের সঙ্গে 10 বা 11টি রাজ্যের বিধানসভা ভোট কি একই সঙ্গে হবে, এই নিয়ে জল্পনা কিন্তু গোটা দেশ জুড়ে, এবং জল্পনার সঙ্গত কারণ আছে বলেও অনেকে একেবারে নিশ্চিত। দেখুন, এই বছরের শেষে বিধানসভা ভোট হওয়ার কথা বিজেপি শাসিত 3 রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং কংগ্রেস শাসিত মিজোরামে। 2019-এ বিধানসভা ভোট রয়েছে আরও 7 রাজ্যে: অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, হরিয়ানা এবং সিকিমে। আগামী বছরই আবার শেষ হচ্ছে লোকসভার মেয়াদ। এই পরিস্থিতিতে হঠাৎ এক দেশ এক ভোটের দাবিতে সরব বিজেপি। সূত্রের দাবি, লোকসভা ভোটের সঙ্গে এই 11টি রাজ্যের বিধানসভা ভোট করতে চায় মোদী সরকার, কিন্তু এমনটা কি আদৌ সম্ভব? अगर पूरे देश का एक साथ कराने की बात हो तो मुझे लगता है कि बिना संशोधन के संभव नहीं दिखता। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিককালে বারবার লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একসঙ্গে করানোর পক্ষে সওয়াল করেছেন। एक चुनाव आया, पूरा हुआ, दूसरे की तैयारी हो जाती है, दूसरा पूरा हो, तीसरा, और उसका दबाव केंद्र सरकार पर, राज्य सरकारों पर रहता है। चुनाव के 4-6 महीने हम समझ सकते तू मैं चल जाए, लेकिन 4-4.5 साल तो कम से कम हम मिल बैठ करके देश के लिए काम कर सके। সূত্রের খবর, সম্প্রতি অমিত শাহ আইন কমিশনকে চিঠি দিয়ে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করানোর পক্ষে সওয়াল করেছেন। তিনি যুক্তি দেখান, ভারতের মতো দেশে সারা বছর নির্বাচন লেগে থাকে, নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে পড়ে, এর ফলে উন্নয়নমূলক কাজও থমকে যায়। কিন্তু বিরোধীরা এর মধ্যে অন্য অভিসন্ধি দেখছে। তাদের দাবি, লোকসভা ভোটে হারের ভয় এসব ধুয়ো তুলছে বিজেপি। अब जो ये बार बार बात करते हैं, मैं समझता हूँ डर के घबरा के कर रहे हैं, क्योंकि राज्य में चुनाव जीतने वाले हैं नहीं, ना मध्य प्रदेश में, ना राजस्थान, ना छत्तीसगढ़ में, ना मिजोरम में। तो माहौल ऐसा बनेगा कि हम लोग किस मुंह से जाएंगे पार्लियामेंट के अंदर।
लोग मांग करेंगे इस्तीफे की प्रधानमंत्री जी से। What is their theme? What they decide? They are behaving just like a super human being, not superhuman being, super god. They have crossed all the political lines, all the geographic boundaries, all the economic boundaries, all the historic boundaries. They are changing their name also. They never discuss this with the political parties. কংগ্রেসের আক্রমণের মুখে পাল্টা যুক্তি খাড়া করেছে বিজেপি। कि भारतीय जनता पार्टी शायद 11 राज्यों के चुनाव को एक साथ कराने का मनसा बना रही है। फ्रॉम दिस टेबल द भारतीय जनता पार्टी रिजेक्ट्स एनी सच भ्रांतिज, आई वुड कॉल। एक चर्चा होनी चाहिए। किसी भी इलेक्शन का सबसे बड़ा स्टेक होल्डर कौन है? मतदाता। और मतदाताओं ने वन नेशन वन इलेक्शन के पूरे आइडिया को, पूरे के पूरे प्रोसेस को अपने दिल से स्वागत उसका किया है और सभी लोग चाहते हैं कि वन नेशन वन इलेक्शन की दिशा में देश को आगे बढ़ना चाहिए। কংগ্রেস অবশ্যই সব দাবি মানতে একেবারেই নারাজ। তাদের দাবি পুরোটাই নজর ঘোরানোর চেষ্টা। सवाए नारेबाजी के, सवाए जुमलेबाजी के इस सरकार को कुछ नहीं आता है। चूँकि रोजगार के बारे में लोग पूछेंगे, किसानों के बारे में पूछेंगे, राफेल में भ्रष्टाचार किया उसके बारे में पूछेंगे, इसीलिए एक नेशन एक इलेक्शन। শেষমেশ কি লোকসভা ও একাধিক রাজ্যের বিধানসভা ভোট আদৌ একসঙ্গে করা সম্ভব হবে? উত্তর দেবে সময়। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, নির্বাচন কমিশনের আপত্তি আছে বুঝতে পারছি, কিন্তু আদৌ কি সম্ভব? মানে সংবিধান কি বলছে? রাজ্যের ভোট এইভাবে লোকসভা ভোটের সঙ্গে জুড়ে দেওয়া যায়? দেখুন, ভারতীয় সংবিধানে কিন্তু এক জাতি এক ভোটের কোনো প্রভিশন নেই। খুব পরিষ্কার করে এক রাষ্ট্র এক ভোট, এক রাষ্ট্র এক ভোটের কোনো সুযোগও নেই। মানে আপনাকে যদি ওই ব্যবস্থা আনতে হয়, প্রথমে সংবিধানকে সংশোধন করতে হবে এবং সেই সংবিধান সংশোধন করে তারপরে আপনাকে এগোতে হবে। এক, দ্বিতীয় যেটা, সেটা হলো 1952 সালে শুরু হয়েছিল একসাথে যাত্রা, বিধানসভা লোকসভা। কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কেউ গ্যারান্টি দিতে পারে না একটা সরকার 5 বছর চলবে। সরকার কেন চলতে পারে না? নানা কারণ। দল ত্যাগ করতে পারে, যে দল শাসন করছে ভেঙে যেতে পারে, মানে অন্য কোনো গোষ্ঠী মেজরিটি শো করতে পারে। অর্থাৎ পার্লামেন্টে যে দলে যতক্ষণ সংখ্যাগরিষ্ঠতা থাকবে সে সরকার চালাবে। পার্লামেন্ট নির্ভর, ফলে পার্লামেন্টের সংখ্যার তারতম্য 5 বছরে একাধিকবার আসার সুযোগ আছে, সম্ভাবনা আছে, সেটা অতীতেও হয়েছে। সেই কারণেই 52 সালে একসাথে আমরা লোকসভা এবং বিধানসভা নির্বাচন করার পরেও পরে দেখা গেছে বিভিন্ন সময় সেই নির্বাচনগুলো বিভিন্ন পর্যায়ে এসে গেছে, আমরা একসাথে আর কন্টিনিউ করতে পারিনি। ফলে শেষ পর্যন্ত সারা দেশ জুড়ে মানে সেই সম্ভাবনা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নেই সত্যি বলতে কি। আর সংবিধানও আমাদের সেই প্রভিশন দিচ্ছে না। তাহলে যে প্রশ্নটা আসছে যে বিজেপি কেন এতটা গুরুত্ব দিচ্ছে, তার আমার কাছে দেখুন, আমার কাছে দুটো তিনটে বিষয় খুব মনে হয়। সেটা হলো যে একটা কৌশলগত অবস্থান বিজেপির এখানে খুব স্পষ্ট ধরা পড়ছে। সেটা হলো যে এই মুহূর্তে যে 3টে রাজ্যে আছে, যেটা আপনার স্টুডিওতে আমি একাধিক সময় বলে যাচ্ছি, যে স্টুডিও এই 2003 সাল থেকে বিজেপি সরকার চালাচ্ছে, অ্যান্টি ইনকাম্বেন্সি খুব স্পষ্ট। শুধুমাত্র এবিপি সমীক্ষাতে ধরা পড়েছে তা নয়, সামগ্রিকভাবেই পাবলিক পারসেপশন যেভাবে উঠে আসছে, উপনির্বাচনগুলোর মধ্য দিয়ে উঠে আসছে, তাতে এখানে মানে অ্যান্টি ইনকাম্বেন্সি এতটাই স্ট্রং এই 3টে রাজ্যে যে সেখানে বিজেপির পরাজয়ের সম্মুখীন হতে হবে। তাহলে লোকসভা নির্বাচনের আগে 3টি মেজর রাজ্যে, যেটাকে আমরা সেমিফাইনাল বলি, সেখানে যদি পরাজয়ের সম্মুখীন হতে হয়, তাহলে কিন্তু আগামী মানে পরবর্তী 6 মাস সরকার চালানো, দল চালানো খুব কঠিন। এক, এবং নির্বাচনে যেতে হবে পরাজয়ের গ্লানি নিয়ে, এবং বিরোধীরা কতটা অক্সিজেন পাবে সেটাও হিসেব। কিন্তু আপনি ভারতের সামগ্রিক ব্যবস্থার দিক থেকে দেখুন যে আদতেও ওয়ান নেশন ওয়ান ভোট কি আদতেও কাম্য। কিন্তু আমি আপনার আগের আর্গুমেন্টের একটা কাউন্টার আর্গুমেন্ট দিই, সেটা হচ্ছে যে এইটা হলে তো বিরোধীরা এই বলার সুযোগ পাবে যে দেখুন এই 3টে রাজ্যে হার নিশ্চিত ছিল, সেই জন্য ভোটটাকে একসঙ্গে করা হচ্ছে। একেবারে মানে আমার প্রশ্ন যে সামনে গেলেও কিন্তু মানে বিপদ, পেছনে গেলেও কিন্তু বিপদ। না, আমার একটা কথা রয়েছে যে এক রাষ্ট্র এক ভোট, এটা কি আজকের দিনে এই অবস্থায় রাজনীতিতে দাঁড়িয়ে বিজেপির স্লোগান? কারণ এটা তো সাময়িক স্লোগান, এটা তো আবারও যদি করাও হয় সংবিধান সংশোধন, তাহলে তো আগামী দিন থাকবে না, তাহলে তো আগামী দিনে থাকবে না। সাল থেকে চলা শুরু হয়েছিল, আগামী দিনে রাখাটা তো কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করে না, পরিস্থিতির উপর নির্ভর করে। আবার তো আমি আপনাকে বলছি হ্যাপি মানে পাবলিক ইন্টারেস্টের জায়গা থেকে দেখেন, যদি ভারতবর্ষের মতন একটা দরিদ্র জনসংখ্যার বসবাস এলাকায় সরকার কিন্তু নিজের থেকে কিন্তু অ্যাকাউন্টেবল খুব কমই হয়।
সরকার কিন্তু বেসিক্যালি অ্যাকাউন্টেবল হয় নির্বাচনের নিরিখে। এই যে পর্যায়ক্রমে ভোটগুলো আসে, নরেন্দ্র মোদী 5 বছরের জন্য জিতে গিয়েছিলেন 14 সালে, যদি এই যে বিভিন্ন বিধানসভা নির্বাচনগুলো না আসতো তাহলে জিএসটি সংক্রান্ত রিফর্মগুলো উনি পরবর্তী সময় কতটুকু করতেন। আপনার মনে থাকতে পারে যে জিএসটি নিয়ে যখন প্রচণ্ড কঠিন অবস্থা ব্যবসায়ীদের, ওই গুজরাট নির্বাচন এক ধাক্কা, যেখানে জিএসটিতে অনেকগুলো শিথিলতা উনি আনতে বাধ্য হয়েছিলেন। ফলে পর্যায়ক্রমে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে সুবিধে অসুবিধেগুলো সরকার অনেক বেশি দায়বদ্ধ হয়ে দেখে। সেই জন্য বারবার নির্বাচন, আমরা মনে করি সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে, বারবার নির্বাচন অ্যাকচুয়ালি সরকারকে দায়বদ্ধ করে জনগণের কাছে, এবং জনগণের অনেক সমস্যা শুরু হয় ওই নির্বাচন আছে এই জন্যই। এবং ভারতবর্ষের বহুত্ববাদের জায়গা থেকে যদি দেখেন যে এত বৈচিত্র্য মানে ভাবনাগত জায়গা থেকে, চিন্তাগত জায়গা থেকে, নির্বাচনের বিভিন্ন দিক থেকে, সেখানে এক জাতি এক ভোটের ভাবনাটাই কিন্তু আমি বলবো একেবারে হিন্দুত্বের ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ। আমার মনে হয় যে ওপিনিয়নটা উঠে এসছে, একটা মিশ্র ওপিনিয়ন উঠে এসছে। লোকসভা নিরিখে এগিয়ে, প্রধানমন্ত্রী নিরিখে এগিয়ে না, সমীক্ষাবাদ দিন, আমি বলছি এই লোকসভার লোকসভার 11টি রাজ্যের ভোট একসঙ্গে করানো। দেখুন, কস্ট অফ দ্য ইলেকশন আজকে কিন্তু এটা আমাদের মতো দেশে বিশ্বনাথ বলতে গিয়ে একটু জায়গায় মনে হয় একটু থেমে অন্যদিকে চলে গেলেন। আমি প্লিজ সেটা হচ্ছে কস্ট অফ দ্য ইলেকশন। আজকে ডেমোক্রেসির যে কস্ট যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা যদি মিনিমাইজ করা যায়, এটা একটা পজিটিভ দিক। ডেমোক্রেসি রাখতে গেলে মিনিমাম কস্ট হবে না, সবাই জানে। এটা আপনারা 4 বছরে বুঝলেন না, এটা আজকেই বলছেন যে জিএসটি ইমপ্লিমেন্টেশন থেকে আজ পর্যন্ত অনেক রিফর্ম হয়েছে, কিন্তু কেউ বলছেন না ভোটের দিকে তাকিয়ে করতে বাধ্য হয়েছে। জিএসটি বাধ্য হয়েছে। আপনি আমায় বলুন যে কোন সরকার সংখ্যাগরিষ্ঠতা হারালো, তারা গ্যারান্টির ওয়েজের আন্ডারে চলে আসে, ওয়েজের মিনিমাম ওয়েজ অ্যাক্টের মধ্যে চলে আসে না, সেটা হতে পারে। আমি সুতরাং এই বিষয়টা অস্বীকার করার কোনো জায়গা নেই। অসম্ভবকে সম্ভব করতে পারে, অসম্ভবকে সম্ভব করা যায়, যেটা অসম্ভব নয়, যেটা অ্যাচিভেবল নয়, সেটাকে নিয়ে আপনি পড়ে আছেন। 5 থেকে 6,000 কোটি টাকা জিএসটির জন্য অতিরিক্ত আয় করতে সক্ষম। না, ওগুলো ছেড়ে দিন। জিএসটি বাদ দিন, একসঙ্গে নির্বাচন হলো, 2019 এ একসঙ্গে নির্বাচন হলো, কিন্তু একসঙ্গে নির্বাচন হওয়ার পর কোনো একটি রাজ্য ভেঙে গেল, তখন কি হবে? তখন কি বলা হচ্ছে এই যে 3টে রাজ্যের ব্যাপারে আমি বলি পঙ্কজবাবুকে এবং তনুজাকে, সুমন, এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কি শুধু স্টেটের না, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর স্টেটের থেকেও বেশি সেন্ট্রালের 4 বছর। না, আপনারা গুজরাটের আগেও একই কথা বলেছিলেন যে গুজরাটে আর আসবে না, কিন্তু আবার সগৌরবে গুজরাটে বিজেপি আবার এসছে। সুতরাং একইভাবে এই 3টে রাজ্যেও আসবে। এবার যে কথাটা আলোচনা হচ্ছে একসঙ্গে পার্টি, একটু বলে নিন। এটা তোমার ওই তোমাদের র্যালির কত কি নাকি লক্ষাধিক লোক, তো আমি একটা বলি আমি দ্রুত একবার অমিত শাহ র্যালিটা দেখে নিই, তারপরে আসবো দাবোসদার কাছে, দেখবো। ममता जी, कान खोल कर सुन लो, हमारी आवाज बंद करने से यहाँ रुकेगी नहीं। पूरे बंगाल के हर जिले में मैं जाऊंगा और तृणमूल कांग्रेस को उखाड़ फेंकने के लिए आंदोलन लेके जाएंगे। 1.5 মাসের মাথায় রাজ্যে এসে ফের তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শনিবার মেয়র রোডে দলের যুব সংগঠনের সভায় দলীয় কর্মীদের বাংলায় পরিবর্তনের সংকল্পের পাঠ পড়ান অমিত শাহ। बंगाल के अंदर आप परिवर्तन करेंगे? जरा जोर से बोले, करेंगे? अरे सिर्फ परिवर्तन नहीं करना है, उखाड़ कर फेंक दीजिए तृणमूल कांग्रेस को। তৃণমূল নেত্রী অবশ্য পাল্টা মোদী সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন। 2019 এই সরকারকে উৎখাত আমরা করবই, ভারতবর্ষকে স্বাধীন করব, দেশের মানুষকে স্বাধীন করব, এটাই আমাদের শপথ। 34 বছর অনেক দেখেছি, তোমাদের 4 বছর দেখছি, আর 6 মাস দেখব, তারপর তোমরা দেখবে মানুষ কি বলবে। আমায় আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না, আর আমি যখন প্রত্যাঘাত করি তখন কিন্তু আমি টর্নেডো হয়ে যাই, তখন কিন্তু আমি তুফান হয়ে যাই। এর আগেও একাধিকবার এই প্রশ্নে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দম্প করার কথার কোনো ব্যাপার নেই। কথায় কথায় বলে এবার আমাদের স্বপ্ন পূরণ হবে, বাংলাকে জয় করবো। অত সস্তা, বাংলা পর দিল্লি জয় করে দেখিয়ে দেবে বাংলা কি। বাংলাকে চেনো? বাংলাকে চিনতে গেলে হারে হারে টের পাবে। তোমাদের টার্গেট বাংলা আর বাংলার টার্গেট লালকেল্লা। 2019 বিজেপি হবে। বিজেপি নেতৃত্ব অবশ্য আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। কলকাতায় এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে টার্গেটও বেঁধে দেন অমিত শাহ। 22 सीट का लक्ष्य पार करेंगे, ये 19 सरकारों का कोई मतलब नहीं है जब तक बंगाल में भारतीय जनता पार्टी की सरकार नहीं बनती। हमारा विजय रथ रुकना नहीं चाहिए। एक मौका नरेंद्र मोदी को दे दीजिए, नरेंद्र मोदी बंगाल के विकास को आगे बढ़ाएंगे। তৃণমূল অবশ্য কটাক্ষের সুরে বলছে, বাংলা বিজয় নিয়ে দিবাস্বপ্ন দেখছে গেরুয়া শিবির। স্বপ্ন দেখা ভালো, কিন্তু অনেক স্বপ্ন হলে তার অর্থহীন হয়ে যায়। ওনারা ভাবছেন যে এখানে তৃণমূল না থাকলে ওদের সুবিধা হয়, কিন্তু সেটা তো ইচ্ছার উপর নির্ভর করবে না, মানুষের ইচ্ছার উপর নির্ভর করবে। ওখানে ওনাদের উচিত আমাদের সমালোচনা আলোচনা না করে মানুষের কাছে যাওয়া। এখন এরা এসব জাতপাত করে বাজার মাত করার চেষ্টা করছেন, এবং এটা খুব সংকীর্ণ রাজনীতির পরিচয়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, অমিত শাহকে কোনটা বলবো। এই রাজনৈতিক চাপানোতরের মধ্যে জানুয়ারি শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে কলকাতায় সভা করতে আসবেন নরেন্দ্র মোদী। তার আগে 19শে জানুয়ারি বিজেপি বিরোধী সমাবেশের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। তনুজাবি বলছেন ভিড় মানেই ভোট। ভিড় মানেই ভোট না, ভালো করে তনুজা তো বললো 1 লক্ষ। 1 লক্ষ বলিনি, লক্ষাধিক। আচ্ছা, লক্ষাধিক, লক্ষের অধিক। ঠিক। তনুজা বলেছে লক্ষাধিক, পঙ্কজবাবু বলছেন কয়েক লক্ষ, আমি বলছি কোটি লোক হয়েছিল। কিন্তু আমরা এর জবাবটা দেওয়ার জন্য আমাদের সবচেয়ে যে কনিষ্ঠ সংগঠন ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, সে দায়িত্ব নিয়েছে 28শে আগস্ট। 28শে আগস্টের দিন বিজেপি যেন দেখে যে অমিত শাহ মিছিল আর আমাদের 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মিছিল। আমরা দায়িত্বটা দিয়েছি আমাদের ছাত্র পরিষদ। কিন্তু আমি বলছি ছোট করে দেখছেন অন্যকে, আপনিও তো অন্যকে ছোট করে দেখছেন। কখনো না, আমি ছোট করে দেখছি না, আমি শুধু বলছি আমাদের আমি ছোটদের দায়িত্ব দিয়েছি, ছোটদের দায়িত্ব দিচ্ছি। আচ্ছা, কিন্তু আমি এখানে বলতে চাই যে বিজয় রথ ততদিন থামবে না। আরে বিজয় রথ তো থমকে যাচ্ছে। এই 21টা জায়গায় থেমেছে, 13টা জায়গায় থেমেছে, আবার 3টে রাজ্যে থামতে চলেছে। হ্যাঁ, কেন্দ্রে কি হবে তার জন্য সাময়িক চিন্তা ভাবনা, প্রসূত এক রাষ্ট্র এক ভোটের কথা ভাবনা চিন্তা হচ্ছে। তার মানে ওরা তো একটু বিউইল্ডার্ড, একটু তো পারটার্বড, একটু তো পারপ্লেক্সড। এই শব্দগুলো তো এখন বিজেপি নেতৃত্ব ক্ষেত্রে একদম সাংঘাতিকভাবে প্রযোজ্য। তিনটে এক জায়গায় এনে কিং বিজেপি এই মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ়। সংসদীয় কতগুলো ভাষা বললেন, কিন্তু তার আগেই আমাদের মন্ত্রী রাজ্যের বললেন যেভাবে ওই কি একটা বললেন, ছাগল না পাগল কি একটা বলবেন, উনি কি ভাষায় কথা বললেন আমিও বুঝতে পারলাম না। তাপসদা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একজন বিরোধী পক্ষের কোন প্রেসিডেন্টকে গরু বা ছাগল বা পাগল সবই একই ভাষায় কিছু, সেটা মন্ত্রীর বলা উচিত হয়েছে কিনা তাপসদা উত্তর দেবেন যে উনি ঠিক বললেন কিনা। এবার আপনি যেটা বলছেন, আমি প্রথমেই বলছি যেটা হয়েছে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে ভোটটা হবে কিনা। সরকার চাইতেই পারে, জনগণ চাইতেই পারে, কিন্তু তারপরেও এতগুলো নির্বাচন কমিশন তাদের আপত্তি এবং অসুবিধার কথা আজকে স্পষ্ট করে বলেছে। এবার 11টা রাজ্য বলছে প্রতি মাসে ভোট হয়, তাহলে হিসাব করলে দেখা যায় নিশ্চয়ই বলেনি 29টা রাজ্যে হবে বা আমাদের পুরো ভারতবর্ষ ব্যাপী হবে। কিন্তু আপনি বারবার শুনবেন সম্বিত পাত্র বলেছেন জানতে পারবে। আপনি আমায় বলুন যে 3টে রাজ্যে ভোট আপনি 6 মাস পিছিয়ে দিতে চাইছেন সংবিধানের কোন ধারায়? কারণ সংবিধানের 300 একটু শুনে নিন
356 নম্বর ধারা অনুসারে ফেইলিয়ার অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারির কথা বলা আছে। দেখুন আমরা আমাদের আপনাকে কোথাও বলা নেই 356 নম্বর ধারা ছাড়া অন্য কোনো ভাবে আপনি রাজ্য সরকারকে ইমার্জেন্সি জারি করে ছাড়া আর কোনো উপায় নেই। আপনি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা, আপনি কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন জারি করেন? না, নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছেন এটা করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে, অন্য কোনো না। ওই যে বললাম যেটা আমার 3টে ইংরেজি শব্দ এক করে সুমন বলল কিং কর্তব্য বিমূঢ়, সেই থেকেই আসছে আর কি। যে জিনিসটা আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখলাম তার উত্তর তাপস বাবু বা আমি সুমন বাবুর কাছে যাব। প্রস্তাব এখনো পর্যন্ত বিজেপির তরফে এটা প্রস্তাব। পঞ্চায়েতের কথা ওনারা এতবার ধরে তুলছেন যে সম্প্রতি যা খবর সেটা হচ্ছে যে ইউপি এবং হরিয়ানাতে 50% এর বেশি সিটে হয়েছে। কোটা দলই এখানে ভোট লুট হয়েছে, পার্থক্য আছে, আপনি এটা বুঝতে হবে। দলহীন কথাটা নয়, এখানে কথাটা হচ্ছে দুজন মুল্লুকতার জোরজার মুল্লুকতার সেটাই হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে খুব অদ্ভুত লাগছে যে এক রাষ্ট্র এক ভোটের যদি কথা হয় তাহলে কেন্দ্রের ভোটের সঙ্গে 11টা রাজ্যের ভোট হবে কেন? সব রাজ্যগুলোরই তো ভোট হওয়া উচিত। ত্রিপুরায় সদ্য যেটা জিতেছেন সেটাও হবে, আসামে জিতেছেন সেটাও হবে, হরিয়ানাতে জিতেছেন সেটাও হবে, সবগুলোতেই দেওয়া উচিত। তার মানে কি এটা এই মুহূর্তে একটা সংকটের মধ্যে পড়ে এই 11টা রাজ্যকে নিয়ে মোদী উদ্রতে চাইছেন। আর পশ্চিমবাংলার কথা বললে আমার চিন্তা বাড়ে। যত সভা হয় বিজেপির সংকট তত বাড়ে। অমিত শাহের সভায় অন্তত 5টা কেস বিজেপির হয়ে পড়ে আছে। সেটা হচ্ছে যে প্রথম সংকট হলো যে যেদিন সভা হয়েছে সেদিন মহিলা মোর্চার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী তিনি রোদে দাঁড়িয়েছিলেন, বসার জায়গাটুকু পর্যন্ত পাই না। উনি যদি সুস্থ না থাকেন কিভাবে বলবেন? চিন্তা হবে না, ওনারা তো এখানে আমাদের সহযোগী। ওই চিন্তা না, আমরা তো এককালে দেখেছি এই সৌজন্যের সম্পর্কে যদি সার্বিক হয় ভালো। সেই জন্যই বলছি ট্র্যাডিশন কি বলতে ট্র্যাডিশন বলছে যে কিছুদিন আগে কামদুনি থেকে কাকদ্বীপ পর্যন্ত পদযাত্রায় ভ্যানিটি ভ্যান গিয়েছিল, সেখানে আজকে দেখছি যে মহিলা নেত্রী তিনি সারাক্ষণ রোদে দাঁড়িয়ে আছেন, তার একটা বসার জায়গা নেই। অদ্ভুত। আমাদের আপনার বৈষ্ণব ঘাটার যে বিজেপি এমএলএ স্বাধীন সরকার তিনি কোথাও চেয়ার না পেয়ে সংবাদ মাধ্যমের জন্য যে নির্দিষ্ট চেয়ারে গিয়ে বসে পড়েছেন। এবং কিন্তু যে 55 জন আমি বলেছিলাম আমি আগে বিজেপির কেন্দ্র থেকে 55 জনকে পাঠিয়েছে। তার মানে অমিত শাহ যখন বক্তব্য রেখেছে বারবার ধরে তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীকে ভোট দিন। দুটো কনফিউশন তৈরি হচ্ছে। এবং আরেকটা বলেছেন আমি বারবার পশ্চিমবঙ্গে আসবো, অর্থাৎ অমিত শাহ কেন্দ্রীয় বিজেপি সভাপতি থেকে রাজ্য সভাপতি হবেন, মানে দিলীপ ঘোষ থাকবেন না। আর নরেন্দ্র মোদী তিনি পিএম থেকে এখানকার সিএম হওয়ার জন্য আসবেন। এবার নাগরিকপঞ্জি বিতর্ক। আজকে দীর্ঘ সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে অমিত শাহ এসে গত শনিবার তার র্যালিতে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে এই নিয়ে। দেখাবো। 25 লাখের মতো হচ্ছে হিন্দুবাদ, আর 13 লাখ হচ্ছে হিন্দু বাঙালিবাদ, আর 13 লাখ হচ্ছে বাঙালি মুসলমানবাদ। আজকে বিজেপির কাছে শুনতে হচ্ছে তারা উদ্বাস্তু ব্যাখ্যা দিচ্ছে। যখন উদ্বাস্তু তৈরি হয়েছিল তখন তারা কোথায় ছিলেন? আক্রমণের পাল্টা আক্রমণ। গত শনিবার রাজ্যে এসে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে তৃণমূলের আন্দোলনকে আক্রমণ করেছিলেন অমিত শাহ। অত্যন্ত পরিষ্কারভাবে সীমারেখা টেনে দিয়েছিলেন শরণার্থী ও অনুপ্রবেশকারীদের মধ্যে। तृणमूल कांग्रेस भ्रांति फैला रही है कि एनआरसी के तहत शरणार्थी भी चले जाएंगे। पश्चिम बंगाल में जितने शरणार्थी है सबको आश्वस्त करना चाहता हूं, कोई शरणार्थी को वापस भेजने का कोई कार्यक्रम नहीं। মঙ্গলবার অমিত শাহকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ নিজের বাবার সার্টিফিকেট আছেন তো, মায়ের সার্টিফিকেট, ডেট অফ বার্থ আছে তো, আমার তো নেই। এখন যদি আপনারা আমায় বলেন গান্ধীজির বাবার সার্টিফিকেটের নাম দাও, মহাত্মা গান্ধীজির, নেতাজি সুভাষচন্দ্র বোসের থাকতে পারে, কিন্তু গান্ধীজির আছে কিনা আমি জানি না। नजरुल इस्लाम का अम्मा का जन्म दिवस कब है? अकबर जी का पिताजी माताजी का जन्म दिवस याद है?
অমিত শাহের পর একই সুরে তৃণমূল নেত্রীকে নিশানা করেন নরেন্দ্র মোদী। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে রাখা উচিত 2005 সালে তিনি সংসদে এ নিয়ে কি বলেছিলেন। তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ছিলেন না এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়? সোমবার বিধানসভায় নিজের ঘরে মমতা পাল্টা বলেন, বাংলাকে ধ্বংস করতে চায় বিজেপি। বাংলায় কথা বলা যেন অন্যায়। বিজেপি আসলে বাংলা বিরোধী, বাংলাকে ভয় পায়। দেশের সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে বিজেপি। হিংসার সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে ওরা। বিজেপি উগ্রপন্থায় বিশ্বাসী, প্রতিহিংসার রাজনীতি করছে। জবাবে রাজ্য বিজেপি সভাপতির কটাক্ষ, বাংলা নয়, তারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। আমরা বাংলা বিরোধী নই, আমরা মমতা বিরোধী। মমতাজির এই যে বাংলা বিরোধী যে গতিবিধি, পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত, তার বিরুদ্ধে বিজেপি লড়ছে। আর উনি হয়তো জানেন না, বাংলারই একজন মহাপুরুষ জনসংঘের প্রতিষ্ঠা করেছেন, উনি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি। বাঙালির যে হোমল্যান্ড আছে ওয়েস্ট বেঙ্গল, সেটা আজকে উনি নিয়ে এসছেন। উনি সেটাকে বাংলা বানাতে চাইছেন, এখানকার ইতিহাস পাল্টাতে চাইছেন, সংস্কৃতি পাল্টাতে চাইছেন, মানুষকে ভুলিয়ে দিতে চাইছেন। দিলীপ ঘোষের কথার আমাদের উত্তর কে দেয়? ওই গিয়াসুদ্দিন মোল্লা। আমরা দিলীপ ঘোষকে উত্তর দেওয়ার মতন জায়গায় তোমাদের আশীর্বাদে নেই এখন। নাগরিকপঞ্জে বিতর্কের প্রেক্ষাপটে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে রসিকতা, বাংলাদেশের ইলিশও কি অনুপ্রবেশকারী? সোমবার বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রীও কটাক্ষ করে প্রশ্ন তোলেন, ইলিশ জামদানি মিষ্টি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? এরা ভারতীয় নাগরিক না অনুপ্রবেশকারী না শরণার্থী? तो हिल्सा मछली क्या अनुप्रवेशकारी है ना, क्या रिफ्यूजी है ना, इंडियन है, क्या है? पूछो। অমিত শাহের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল। এনআরসি এখানে করতে দেব না, যারা এই রায়টের জন্য এনআরসি করবে তাদের বাংলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেবো। 40 লক্ষ নামের মানুষ বাদ দিয়ে দিয়েছেন, তাদের কি করবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, তাদের ফেরত দেওয়ার কথা না। তাহলে তারা ভারতবর্ষের থেকে ভারতবর্ষের নাগরিক হবে না, তাহলে তারা কি করবে? তাই সেখানে যেখানে গণতন্ত্র থাকবে না, সেখানে পৃথিবীর সব জায়গায় গৃহযুদ্ধ হয়। মমতা ব্যানার্জি আতঙ্কিত যে এই মোদী সরকার গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া নিয়ে তুঙ্গে তৃণমূল বিজেপি, চাপানুতর। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। পঙ্কজা, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 25 লক্ষ হিন্দু বাঙালি, এই 40 লক্ষর মধ্যে 13 লক্ষ মুসলিম বাঙালি এবং বাকি 2 লক্ষ বিহারি আছেন, নেপালি আছেন। এই 40 লক্ষের এই একেবারে ব্রেকআপ দিয়েছেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে। 2, তিনি বলছেন এই রাজ্যে প্রচুর অন্য রাজ্যের প্রদেশের মানুষ থাকেন, 30% বিহারবাসী থাকেন। তো এই ওষুধ কোট আনকোট বলছি, যদি অন্য রাজ্য সরকার ব্যবহার করে তাহলে ভালো হবে? তো দেশটাকে ভাগাভাগি করে লাভ কি? দেখুন, আমার মনে হয় যে বিষয়টাকে একেবারে অন্য ডাইমেনশনে নিয়ে যাওয়া হচ্ছে। এনআরসির তালিকা চূড়ান্ত নয়, খসড়া তালিকা। এরপরে 31শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত নথিভুক্ত হবে। দ্বিতীয় যে প্রশ্ন, যে 6 লক্ষ প্রেসিডেন্ট কেন বললেন, আপনাদের প্রেসিডেন্ট কেন প্রেস কনফারেন্স করে বলেছিলেন এরা সব হচ্ছে ঘুষ বাইঠা? প্লিজ, 6 লক্ষ ভেরিফিকেশনের জন্য অন্য রাজ্যে পাঠানো হয়েছে। আমার রাজ্যে 1,20,000, তার মধ্যে 15,000 মাত্র ভেরিফিকেশন করা হয়েছে, করা হয়নি। এবং কতগুলো কথাকে, শব্দকে অত্যন্ত ক্লেভারলি উত্থাপন করা হয়েছে। জন্ম তারিখ, শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু এনআরসি হয় না। এনআরসি আপনাদের কাগজে এসছে 8 থেকে 10টা বিষয়। তার যদি আমরা যেমন ভোট দেওয়ার ক্ষেত্রে, যেমন নিজেকে পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেমন অন্যান্য অল্টারনেটিভগুলো, সেইগুলো ব্যবহার করা যায়, শুধুমাত্র বার্থ সার্টিফিকেট নয়। 3 নম্বর বিষয় হচ্ছে, দেশ যখন ভাগ হয়েছিল তখন কিন্তু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। যদি একটা সম্প্রদায়কে 2000 আপনি ধর্মের ভিত্তিতে আরেকবার সুমনবাবু পুরো বিষয়টাকে অন্যদিকে না নেওয়া, 1946 সালের যে জিন্নাহ যে প্রস্তাব দিয়েছিলেন, যেখানে আজকে আপনি দেখুন পাকিস্তান যেখানে ভোট হলো, ভারতবর্ষের অংশ, এবার এই যে যারা আন্তর্জাতিক যে ইউএনওর যে সনদ, তার 1A তে
যে শরণার্থী যে ডেফিনেশন দেওয়া আছে, যে যদি ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে বা অন্য কারণে আপনি যদি দেশ ত্যাগ করেন তাহলে তাকে শরণার্থী বিবেচনা করা হবে। আপনাদের প্রস্তাবিত বিলে কেন শ্রীলঙ্কা এবং মায়ানমারের কথা নেই? না না, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, অথচ বাংলাদেশ হিন্দু সংখ্যালঘুরা পাবে, মুসলমান সংখ্যালঘু হলে সেখানে পাবে না। সেই জন্য খুব কৌশলে আপনারা শ্রীলঙ্কা এবং মায়ানমার তখন শ্রীলঙ্কা এসেছিল। না, তাহলে পরে কি স্বাধীন যে কোনো কারণে, আমি ওই পার্সপেক্টিভ যাবেন আজকে দাঁড়িয়ে পঙ্কজবাবু আপনি উত্তর দিন যে আজকের পার্সপেক্টিভে আপনি কি দেশটাকে আরেকবার ভাগ করতে চান? আপনি কি অবৈধ ভারতীয়কে নাগরিককে রাখতে চান? আপনি আগে এই প্রশ্নটা করুন, আপনি আগে একদম পরিষ্কার করুন যে বলছি তিনি থাকতে পারবেন না কে বলেছে? আপনি তো তাহলে এনআরসি নিয়ে আপত্তি কোথায়? প্রধানমন্ত্রী থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট এরা জানে না শরণার্থীর ডেফিনেশন, এরা জানে না নাগরিকের ডেফিনেশন, এরা জানে না অনুপ্রবেশকারীর ডেফিনেশন, এরা সব এক করে দিচ্ছে। অনুপ্রবেশকারীর ডেফিনেশনটা হলো যদি একটা দেশ থেকে একটা দেশে ইললিগালি আসে সেই অনুপ্রবেশ। তাহলে পরে আপনার প্রেসিডেন্ট রাজ্যসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বললো কেন? আপনার প্রেসিডেন্ট রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছে আপনি একদিকে বলছেন পঙ্কজবাবু আপনি একদিকে বলছেন এই 40,07,707 এটা হচ্ছে ড্রাফট, আবার একদিকে আপনি বলছেন যে এরা সকলে এই 40 লক্ষ ভোটে জিতেই তো আপনারা সরকার করেছেন, আগে রিজাইন করুন না। তাহলে আপনাদের কোথায় এই ঘুষপেটিয়াদের ভোটে দেন? আপনি কিন্তু ইউ আর নট অ্যালাউইং মি টু স্পিক। আপনারা এই ঘুষপেটিয়ার ভোটে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এমপি, এমএলএ এবং রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, মুখ্যমন্ত্রী, তাহলে এই ঘুষপেটিয়াদের কথা হচ্ছে এতবার উত্থাপিত হচ্ছে সেই র্যালির কথা। আমি দ্রুত একবার দেখাবো, আমি আসবো তাপসদা, দ্রুত একবার দেখাবো ঠিক কি বলেছিলেন অমিত শাহ। जब से तृणमूल कांग्रेस की सरकार आई है, भ्रष्टाचार का एक सीरीज ममता दी ने चला है। 3,59,000 करोड़ कहां गया? ये भतीजे और सिंडिकेट की भेंट चढ़ गया है, तृणमूल कांग्रेस के भ्रष्टाचार के भेंट चढ़ गया। নাম না করে এভাবেই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন অমিত শাহ। পাল্টা সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতির উদ্দেশ্যে রাজ্য বিজেপির সদর দফতরে আইনি নোটিশ পাঠিয়েছেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি। নোটিশে বলা হয়েছে 72 ঘন্টার মধ্যে অমিত শাহ নিঃশর্ত ক্ষমা না চাইলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। সুর চড়িয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতারাও। আজকে ওই জন্য মামলা হয়ে গেছে এবং এটাও তো ওনার পক্ষে সুখকর নয়। এই মামলায় জবাব দিন গিয়ে এবং দেখো উনি গিয়ে দুঃখ প্রকাশ করবেন। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো রাজনীতি অনেক দিন করলাম, আমার প্রায় 50 বছর এমএলএ হতে চললো। কেন্দ্রীয় নেতা হিসেবে যিনি পরিচিত, তিনি কি করে অভিষেকের পর্যন্ত আক্রমণ করতে নামেন? এতে অভিষেককে ছোট করা হলো ও নিজে যে কত ছোট হলো তা কল্পনা করতে পারছে না। বিজেপি অবশ্য অভিষেকের আইনি নোটিশকে গুরুত্ব দিতে নারাজ। টিএমসির কাছে এখন দুটো অস্ত্র বেঁচে আছে, পশ্চিমবাংলায় বিরোধীদের আটকাবার জন্য পুলিশ, আর কেউ যদি তাদের বিরুদ্ধে সত্য কথা বলে তাকে কোর্টের নোটিশ দেওয়া। এর আগে আমাকে দিয়েছেন, মুকুল রায়কে, কৈলাস বিজয়বর্গীকে, কোনো নেতাকে বাদ দেয়নি যারা বলে আর কি। তো সেজন্য এটা নতুন কিছু না, এটা হচ্ছে যে পরাজয়ের নিশান। আর নোটিশ গেলে তার উত্তর পাবেন ওনারা, সে তো কোর্টের ব্যাপার, উকিলের ব্যাপার। নিঃসন্দেহে আমরা তার কথা ভেবে দেখব, আমাদের রাষ্ট্রীয় সভাপতি দেখবেন, তার টিম আছে। দুর্নীতির পাশাপাশি মেয়র রোডের সভা থেকে শিল্পায়ন এবং সন্ত্রাস নিয়েও তৃণমূল সরকারকে আক্রমণ করেন বিজেপি সভাপতি। पहले जो बंगाल के अंदर
रविंद्र संगीत सुनाई पड़ता था, बंगाल के अंदर रामकृष्ण के भजन सुनाई पड़ते थे, चैतन्य महाप्रभु का कीर्तन सुनाई पड़ता था, वो बंगाल में आज बम धमाकों की गूंज सुनाई पड़ रही है। চড়া সুরেই জবাব ফিরিয়ে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বোমা হচ্ছে কিনা আমাদের থেকে দিলীপ বাবু ভালো জানে, কারণ যেখান থেকে এসছে ও তো কারখানায় কাজ করা লোক, সেই কারখানায় বোমা তৈরি করতে বোধহয়। আমাদের এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা, বাংলাকে আরো প্ররোচিত করা যাতে গন্ডগোল বিশৃঙ্খলা হয়, উন্নয়ন যাতে স্তব্ধ হয়, আমরা এই পথে হাঁটবো না। কেন্দ্রের যে অর্থনৈতিক নীতি, তার জন্য অনেক কলকারখানা আমাদের এখানে হতে পারছে না। অর্থনৈতিক নীতির বলতে যে অর্থ ঋণ আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছে, এই ঋণ মাথায় নিয়ে সরকার চালানো, মমতা ব্যানার্জি তাই চালাচ্ছে, অন্য অনেকে হলে পালিয়ে যেত। আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, মোদী সরকারের প্রথম অগ্নি পরীক্ষা। তার আগে তৃণমূল বিজেপির সংঘাতে ঊর্ধ্বমুখী বঙ্গ রাজনীতির পারদ। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এই যে পঙ্কজবাবু বললেন যে এই পাঠানো হয়েছিল, এইগুলো দেয়নি। প্রতীক হাজেলা কোঅর্ডিনেটর নিযুক্ত সুপ্রিম কোর্টে, সে বলে দিয়েছে ওটা কারণ নয়, একেবারে বলে দিয়েছে ওটা কারণ নয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে বারবার বলা হচ্ছে, আজকে আমি এটা ক্লিয়ার করতে চাই, 2005-এ মমতা ব্যানার্জির, ওটা কিন্তু একদমই যারা বলছেন তারা ভুল বলছেন। 2005-এ নদিয়ার ধুবুলিয়াতে সেখানে যারা উদ্বাস্তু শরণার্থী স্বাধীনতার পর থেকে 71-এর পরেই যারা এসে ওখানে ছিল, সেখানে বিএসএফ এর একটা কোনো ছাউনি বা বিএসএফ এর একটা জায়গা করা হবে, এইটা যখন বলা হলো এবং নদিয়া থেকে যখন সেই রিপোর্টটা দলের তরফ থেকে যখন শ্রীমতী মমতা ব্যানার্জি দিলেন, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি তখন শুনলেন, তখন তিনি বলেছিলেন যে আজকেও যে কথাটা বলছেন যে মানুষ কবার উদ্বাস্তু হবে এবং আবার তাদেরকে ওখান থেকে যদি ভাগিয়ে দেওয়া হয়, তুলে দেওয়া হয়, উৎখাত করা হয়, তাহলে পরে তারা এরপর কোথায় যাবে? বেশ, একদম ভুল কথা বললেন তাপসদা, আমি বলতে বাধ্য হচ্ছি। আমাদের কাছে ভিডিও ক্লিপিংস আছে, ওই সময় ওই মুহূর্তে মমতা ব্যানার্জি কি বলেছিলেন এবং কিভাবে ডেপুটি স্পিকারের মুখের উপর কাগজগুলো ছুঁড়ে ফেলে এসেছিলেন। এই মুহূর্তে আমি দেখাতে পারি, কিন্তু সময় নেই স্টুডিওতে, তাই দেখাতে পারলাম না, ফোনে আছে। যাই হোক, এবার বলছি কাগজে কি আছে দেখাতে পারবে না, এবং ওটা কি কারণে হয়েছিল সেটা পারবে না, সেটাই তো আমি বলে দিলাম। এতদিন ধরে তোমাদের যে ওই 2005-এর গপ্পটা, সেটা তো আমি দেখলাম যে আর বেশি দিন হতে দেওয়া উচিত নয়। মমতা ব্যানার্জি আজকেরও জুট মিল বন্ধ হয়ে গেছে টিটাগড়ের, এইসবের থেকে মানুষের মুখ সরিয়ে দিতে চাইছেন, যেটা নিয়ে মানুষ আজকে আলোচনা করছে। আজকে পশ্চিমবঙ্গের বুকে যা চলছে রেগুলার বেসিসে, সেগুলোর থেকে মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। এনআরসি নিয়ে, এনআরসি নিয়ে, মমতা ব্যানার্জির আসামে নিয়ে তোমরা এমপ্লয়মেন্টের জন্য কি করেছো ভারতবর্ষে? টিটাগড়ের ক্যাম্পেইন জুটির তোমরা বলেছিলে 20,000 মানুষ আর কালকে থেকে অনিশ্চয়তার জীবন পালন করবে, তার কি হবে? 3,000 ছিল, তার ব্যাপারে আমি বলছি যে এনআরসির ইস্যুতে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য একটু আগেই তাপসদা বললেন, ওটা সঠিক তথ্য, একবারে প্রতীক হাজেলার একদম সরাসরি তিনি বলেছিলেন যে এই যে সংক্রান্ত যে নথি পাঠানো হয়েছে, নথির জন্য নাম ওঠেনি, এটা ঠিক না। কারণ এটা একেবারে সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে তাদের ক্ষমতা দিয়েছিল যে যা ডকুমেন্ট পাওয়া গেছে সংশ্লিষ্ট জেলা শাসকের সঙ্গে কথা বলে এনআরসি কর্তৃপক্ষ নিজেরাই ব্যবস্থা নিতে পারে। ফলে এইটা কিন্তু একমাত্র কারণ নয়, এটা একবারে আমি বলছি ওই মানুষগুলো সহায়তা হতো না, ডেফিনেটলি সেটা করতে অবশ্যই হতো, সেটা আমি বলছি 6.কিন্তু এই 6%, 6.4% এর জায়গায় 70% নাগাল্যান্ডের মতো পাঠাতে এই প্রশ্নটার অনেকগুলো মানুষের জীবন জীবিকার সমস্যা পঙ্কজ বাবুরা দিচ্ছেন না কেন, যেটার একেবারে সরাসরি কদিন আগে আমরা দেখেছি রাজ্যসভায় দাঁড়িয়ে 40 লক্ষ মানুষ যাদের নাম নেই, যাদের তারা এখনো নির্ধারিত হয়নি, তাদেরকে সরাসরি ঘুষপেটিয়া বলে আক্রমণ। এই যে আক্রমণ, এই যে অনধিকার চর্চা তারা করেছে, তারা কিভাবে দেবে? ডিসেম্বর 2018 এনআরসির ফাইনাল তালিকা বেরোবে, কেন্দ্রীয় সরকার তারা সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয়েছেন যে আপনাদের ক্ষমতা নেই,
একদম এই ভাষায় বলা হয়েছে আপনাদের কেন জেলে পাঠানো হবে আপনাদের না, কেন জেলে পাঠানো হবে না, আপনারা কি অধিকারে এটা বললেন? তার মানে কি 2019 এর নির্বাচন আসছে, তার আগে এই 40 লক্ষকে নিয়ে বিভাজনের রাজনীতি গোটা দেশে ছড়িয়ে দিতে হবে, এনআরসিটা প্রকাশ করে দিতে হবে। অর্থাৎ এর পেছনে আরে মমতা ব্যানার্জিকে বাদ দিন, মমতা ব্যানার্জির কথা বাদ দিন, কারণ মমতা ব্যানার্জির যোগ্যতা, তার গুরুত্ব সেই জায়গায় আপনারা পৌঁছতে পারবেন না। আজকে অমিত শাহর মতো মানুষ যখন পশ্চিমবঙ্গে এসে মানুষকে যখন আশ্বস্ত করেন বা প্রধানমন্ত্রী এসে আশ্বস্ত করেন, দয়া করে ওই যে 32 মিনিটের ছবিটা হয়েছে না, ওটা পুরোটা নিয়ে হয়নি, গুজরাট বাংলার ছবিগুলো দেখা উচিত ছিল, নারোয়া পাটিয়ার ঘটনার উল্লেখ করা একেবারে বেঁচে থাকা নিয়ে, পরিচয় নিয়ে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, কিন্তু একজন যার ভারতীয় নাগরিকত্ব নিয়ে কোনো সংশয় নেই, তাকে ভারত ফেরত আনতে চায় পিএনবি কেলেঙ্কারির সেই নায়ক মেহুল ভাই, মেহুল চোকসি। আজকে অ্যান্টিগা সরকার একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তাকে ফেরত পাঠানো হবে না। কেন হবে না? ঠিক সেইখানে রাজনৈতিক প্রশ্ন এবং তাকে দেয়া ভারত সরকারের প্রশাসনের ক্লিন চিট, যেটাকে আজকে স্পষ্ট করে দিয়েছে সেই দেশের সরকার। দেখুন, বিজয় মাল্য বিভিন্ন ব্যাংকের প্রায় 9,000 কোটি টাকার ঋণ খেলাপিতে অভিযুক্ত। বহাল তবিয়তে লন্ডনে বিলাসবহুল প্রাসাদে দিন কাটাচ্ছেন। তার আইনজীবী বলছেন ভারতের জেল তার মক্কেলের থাকার যোগ্য নয়, তাই প্রত্যর্পণ করা উচিত নয়। ললিত মোদী প্রায় 7,000 কোটি টাকার প্রতারণার অভিযুক্ত। কখনো লন্ডন, কখনো পর্তুগাল, কখনো স্পেনে ছুটি কাটাচ্ছেন। শোনা যাচ্ছে এখন নাকি তিনি ভূমধ্যসাগরের ছোট্ট সুন্দর দ্বীপরাষ্ট্র মাল্টার নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। নীরব মোদী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় 13,000 কোটি টাকার ঋণ খেলাপিতে অভিযুক্ত। এজেন্সিগুলি এখনো বুঝেই উঠতে পারছে না কোথায় আছেন তিনি। কখনো শোনা যায় তিনি ইংল্যান্ডে, কখনো আমেরিকায়, কখনো আবার নাকি হংকংয়ে। মেহুল চোকসি 13,500 কোটি টাকার ব্যাংক প্রতারণায় অভিযুক্ত। তিনি দিব্য দেশ ছেড়ে এখন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। আর এরই সঙ্গে মেহুল চোকসিকে দেশে ফেরানো দিল্লির তোড়জোড়ও মুখ থুবড়ে পড়ল। অ্যান্টিগার সরকার সাফ জানিয়ে দিল মেহুল চোকসিকে তারা ভারতের হাতে প্রত্যর্পণ করবে না। অ্যান্টিগার সরকারকে মোদী সরকার 3টি অনুরোধ করেছিল। মেহুল চোকসিকে গ্রেপ্তার করা হোক, তার পাসপোর্ট বাতিল করা হোক এবং প্রতারণায় অভিযুক্ত মেহুলকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু অ্যান্টিগার সরকার 3টি অনুরোধই খারিজ করে দিয়েছে। সূত্রের খবর, তারা জানিয়েছে অ্যান্টিগার আইন মেনে মেহুল চোকসিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, তাই তাকে গ্রেপ্তার বা পাসপোর্ট বাজেয়াপ্ত করা যাবে না। আর প্রত্যর্পণ চুক্তি না থাকায় তাকে ভারতের হাতে তুলে দেওয়াও সম্ভব নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো অ্যান্টিগা প্রশাসনের তরফে দেওয়া বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে গত বছর ভারত সরকার এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের মুম্বাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসের তরফেই সার্টিফিকেট দিয়ে বলা হয় যে মেহুল চোকসি সম্পর্কে এমন কোনো তথ্য নেই যা থেকে তাকে নাগরিকত্ব দেওয়া যায় না। আর তারপরে মেহুলকে অ্যান্টিগায় নাগরিকত্ব দেওয়া হয়। অ্যান্টিগার সরকার আরও জানিয়েছে যে সময় মেহুল চোকসিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে সে সময় তার বিরুদ্ধে কোনো মামলা বকেয়া ছিল না। মেহুলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি হয়নি। তথ্য বলছে গত বছরের নভেম্বরে মেহুলকে অ্যান্টিগার নাগরিকত্ব দেওয়া হয়। এবছর জানুয়ারির প্রথম সপ্তাহে পিএনবি প্রতারণার ঘটনা সামনে আসে। 15ই জানুয়ারি অ্যান্টিগার নাগরিক হওয়ার শপথ নেন মেহুল চোকসি। 30শে জানুয়ারি মেহুল চোকসি ও তার ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কিন্তু গত বছরের নভেম্বরে অ্যান্টিগার নাগরিকত্ব পাওয়ার আগে কি সত্যি মেহুল সম্পর্কে সরকারের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি? পিএনবি কেলেঙ্কারি সামনে আসার পর হরিপ্রসাদ নামে বেঙ্গালুরুর এক ব্যবসায়ী দাবি করেন 2016তেই তিনি মেহুল চোকসির বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর দপ্তরে অভিযোগ জানান, যদিও তার প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বিতর্ক উস্কে কংগ্রেস সে সময় একটি ভিডিও প্রকাশ করে। 2015 সালের 5ই নভেম্বরে সেই ভিডিওটি ছিল প্রধানমন্ত্রীর বাসভবনের একটি অনুষ্ঠানের, যেখানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন মেহুল চোকসি। খোদ প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তাকে মেহুল ভাই বলে সম্বোধন করছেন। वो बड़े से बड़े ज्वेलरी के शोरूम में जाएगा, लाने के बाद अपने सोनार के यार जरा चेक कर ले भाई, कितना ही बड़ा शोरूम होगा, हमारे मेहुल भाई यहाँ बैठे हैं, लेकिन वो जाएगा अपने सोनार के यहाँ जरा भाई तुम चेक करो, मैं ले तो आया हूँ। এই প্রেক্ষিতে বিরোধীদের অভিযোগ মোদী সরকার জেনে বুঝেই মেহুল চোকসিকে পালানোর রাস্তা করে দিয়েছিল। আর এবার সেই তারাই তাকে নিরাপদে অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে সেখানে থাকারও ব্যবস্থা করে দিল। নীরব মোদী, মেহুল চোকসি এরা সব বাইরে পালিয়ে যাচ্ছে, চৌকিদার বসে আছে তাদের কাছে ভাগিদার হচ্ছে। বিদেশে বিদেশে যে প্রধানমন্ত্রী ঘুরে বেড়ায় সে কোথায় গিয়ে কি করছে, কাকে কি সেট করছে এ বলা মুশকিল। ভারত সরকার ইচ্ছে করলে এদের গ্রেপ্তার করাতে পারে না, এটা হতে পারে কখনো? চক্রান্ত আছে, ভারত সরকারের একটা নিজস্ব চিন্তা আছে,
যে চিন্তাটা ভারত সরকার মনে করছে এটা না থাকলে বিজেপি জিততে পারবে না, এই মানুষগুলোকে আমাদের চাই। বিজেপি অবশ্য এসব অভিযোগ মানতে নারাজ। কংগ্রেসি আমলে কংগ্রেসি সুবিধা নিয়ে চুরি করা চোর, যেই দেখেছে পাহারাদার পাল্টেছে, এই পাহারাদারকে পয়সা দিয়ে বশ করা যাবে না, সেই কারণে সে আপনার যত চোর হোক সব পালিয়ে গেছে বিদেশে, আনা তাদের হবেই। ভারতে প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি কি তাহলে বহাল তবিয়তে বিদেশে থেকে যাবে? যে কোটি কোটি সাধারণ ভারতবাসী টাকা নিয়ে চম্পট দিলেন তিনি, তার কোনোদিন কিছুই হবে না? উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পঙ্কজা, একেবারে যদি আমি তথ্য দিয়ে যাই, সেটা হচ্ছে 2015 সালে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, 16তে পিএমওতে প্রধানমন্ত্রীর দফতরে যার নামে অভিযোগ, তাকে 2017তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্লিন চিট দিচ্ছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাকে এই অ্যান্টিগা সরকারকে বলে দিচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, মুম্বাইয়ের পাসপোর্ট দপ্তর থেকে সেই ক্লিন চিট যাচ্ছে। মানে আমি বলছি এটা বিস্ময়কর। আচ্ছা সুমনবাবু, যদি মানে এরপরে বিরোধীরা যদি বলে যে সরকারি সহায়তায় পরিকল্পনা মাফিক মেহুল ভাইকে নিরাপদে প্যাসেজ দেওয়া হয়েছে, আমি এমনও জানি যে একজনের এগেইনস্টে খুনের মামলা আছে, তিনি এনওসি ছাড়া পাসপোর্ট করেছেন, ঠিক আছে? তো এবার এই বিষয়টা যতক্ষণ না সারফেসে আসবে এবং তার এগেইনস্টে যদি কোর্ট অর্ডার না দেয়, কারো পাসপোর্টকে আটকানো যাবে? আমি যদি উল্টো কথা না না, এটা তো পাসপোর্ট আটকানোর বিষয় নয়, এরকম কোনো প্রভিশন আমাদের এটা হচ্ছে আমেরিকা সরকার বারবার জানতে চাইছে আপনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স টুরিস্ট ভিসাও না, অ্যাপ্রুভ করছে, টুরিস্ট ভিসাও না, এটা তো পাসপোর্ট আটকানোর বিষয় নয়, গিয়ে নাগরিকত্ব। না না, যদি দেশে গিয়ে নাগরিকত্ব, আপনি এই পররাষ্ট্র মন্ত্রকে ছাড়পত্র না পেলে যতক্ষণ ওই দেশের নাগরিকত্বই পান না, কনভিকশন হবে ততক্ষণ কনভিকশনের বিষয় নয় না, তাহলে এত বড় ঘটনা নিয়ে চলে গেছে, যদি কোনো চেষ্টা করে জানাতে হবে আপনি দুর্নীতির অভিযোগ আছে, ফৌজদারি মামলা চলছে, এটা তো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ জানানোর কথা ছিল ওই অ্যান্টিগা সরকারকে, কেউ জানায়নি। না, আপনি এনওসি দিয়েছেন তো? এবং আমার মনে হয় যে আমাদের যে দেশে বিদেশ মন্ত্রক রয়েছে তারা বোধহয় প্রত্যর্পণ চুক্তি নেই এমন একটা দেশও বোধহয় তাকে বলে বা জানিয়ে বা বুঝিয়ে দিয়েছিল। শুধু তো মেহুল চোকসির ক্ষেত্রে নয়, একটা 42,000 কোটি টাকারও তৈরি হচ্ছে কাগজ, বলছি 42,000 কোটি টাকারও বেশি, 13,000, 13,500, 7,000 এবং 9,000, এই যে 42,500 কোটি টাকা, এই চারজন মানুষের টাকা, ভারতের টাকা, ভারতবাসীর টাকা, তারা যে নিয়ে চলে গেল এবং অ্যান্টিগুয়াতে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করলো পিএনবি কাণ্ডের যে দোষী, এবং এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক কার্যত মুখ থুবড়ে পড়লো, সাংঘাতিক ইকোনমিক অবস্থা। সেক্ষেত্রে আমাদের বোম্বে পাসপোর্ট অফিস এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া গভর্নমেন্ট তারা যে কাগজপত্র দিয়েছে অন দ্য বেসিস অফ দ্যাট পেপার, ওর কিন্তু সিটিজেনশিপ ট্রান্সফার হয়েছে অ্যান্টিগুয়াতে। এটা কিন্তু টুরিস্ট ভিসা নয়, সে বেড়াতে গেছে তা নয়, বা সাসপেনশনে রাখা নয় পাসপোর্ট, মাথায় এটা রাখতে হবে। আমার কথা সবসময় ইউপিএ 1, ইউপিএ 2, কংগ্রেস আমল, কংগ্রেস খারাপ, সব আপনাকে আমি একটা হিসেব দিচ্ছি। এ রাজা বলছেন কংগ্রেস আমলের চোরেরা এখন পালিয়েছে, আমি বলছি এ রাজা জেল হয়েছিল, কানি মাঝি জেল হয়েছিল, আপনি কালমাডি, রামলিঙ্গা রাজু, সাহারাশ্রী সুব্রত এবং সঞ্জয় চন্দ্রা প্রত্যেকের কিন্তু জেল হয়েছিল। তারপরে কোর্ট থেকে তারা জামিন পাক, তারা জেলে থাকুক আলাদা প্রশ্ন। এখানে কে? বিজয় মাল্য, ললিত মোদী, সঞ্জয় ভান্ডারী, যতীন মেহতা, নীরব মোদী, মেহুল ভাই। আমি বলছি প্রধানমন্ত্রীর সঙ্গে যে কেউ ঘুরতে পারে, তার ট্যাগ রেকর্ড কেউ রাখবে না? প্রধানমন্ত্রী রাখবেন না তো ভাগিদার না চৌকিদার? প্রশ্নটা রাহুল গান্ধী যে করেছে ভারতবর্ষের মানুষের কাছে, কোন মানুষ কত পার্সেন্ট ভোট দেওয়ার কথা ভাবছে আমি জানি না। আজকে স্টেট ব্যাংকের লস কত? স্টেট ব্যাংকের লস হচ্ছে 4,876 কোটি টাকা। ইউকো ব্যাংকের লস কত? 634 কোটি টাকা। ইউবিআই কত? 388 কোটি টাকা। পিএনবি 398 কোটি টাকা। আমি
এটিএম থেকে টাকা লুট হয়ে যাচ্ছে, আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে কোনো কিছু নেই। আমি জানতে চাইছি দেশটা কিভাবে চলছে। হাজার হাজার কোটি টাকার পাশাপাশি বিশ্ববাবু আমি পরিষ্কার একটা প্রশ্ন আসবো, আজকে আমরা যখন আলোচনা করছি টাকার দাম ডলারের তুলনায় সব থেকে তলানিতে এসে থেকেছে। একটা সময় আমার মনে আছে পার্লামেন্টে ঠাট্টা তামাশা করতেন বিরোধীরা যে মনমোহন সিং এর বয়সকে কটাক্ষ করে যে ডলারের দাম প্রধানমন্ত্রীর বয়সের থেকেও বেড়ে যাচ্ছে। আমি বলছি আজকে কি ঠিক যেমন 15 লক্ষ টাকা প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি ভাসিয়ে দেওয়া হয়েছিল যে 40 টাকা ডলারের দাম নাকি বাঁধে রাখা যাবে, কোথায় 40 কোথায় 70? দেখুন আমি যে আলোচনাটা হচ্ছে সেটা দিয়ে যদি বলি যে 14 নির্বাচনের আগে তো একটা পারসেপশন তৈরি করেছিল নরেন্দ্র মোদী যে দুর্নীতির গ্রস্ত ইউপিএ সরকার এবং তার বিরুদ্ধে তিনি চৌকিদার হিসেবে পাহারা দেবেন। সেই পারসেপশনটা কিন্তু এখন বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ধরুন রাফেল যে ডিলটা হয়েছে সেটা নিয়ে ইতিমধ্যেই খুব বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে এর দাম এত বাড়িয়ে 1000 কোটি টাকা লাভ হয়েছে একটা। যে প্রশ্নটা আসছে যে ব্যাংক কেলেঙ্কারিগুলোকে সামনে আনার সময়, যে প্রশ্নটা আসলো ডিমনিটাইজেশনের সময় বিপুল টাকা অমিত শাহ যে কোঅপারেটিভ সেখানে ঢুকলো কি করে, প্রশ্নগুলো যেভাবে আসছে, প্রশ্নগুলো আসছে যে অমিত শাহর ছেলে জয় শাহর এত লাভ তৈরি হলো কি করে, এত অল্প সময়ের মধ্যে বিপুল লাভ আসলো কি করে। তার মানে কোনো একটা জায়গায় যে পারসেপশনটা তৈরি হচ্ছে যে ক্লিননেসের দাবিটা করছিল কয়েক মাস আগ পর্যন্ত, মানে বলা যায় গত বছর পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে বিজেপি সাধারণভাবে একটা পারসেপশন মানুষের কাছে দিচ্ছিল যে ইউপিএ জামানাতে বিরুদ্ধে অভিযোগ বছরে 4 থেকে 5টা বড় কেলেঙ্কারি হতো, আমাদের এখানে হয় না। এখন কিন্তু এই প্রশ্নটার কিন্তু সম্মুখীন বিজেপিকে হতে হচ্ছে। অর্থাৎ যে দেখুন যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি দুর্নীতির বিরুদ্ধে যদি সত্যিই আন্তরিক হন তাহলে আপনাকে কিন্তু কিছু কাজ করে দেখাতে হতো। কি আপনার ভিজিলেন্স কমিশনকে আপনি স্ট্রেনথেনিং করলেন, অটোনমি দিলেন, আপনি সিবিআইকে স্বশাসিত করলেন, কি আপনি লোকপাল বিলটাকে স্ট্রেনথেনিং করলেন, না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানে আইওয়াস একটা লোকায়ুক্ত বিল পাস করিয়ে দিলেন যেখানে মুখ্যমন্ত্রীও থাকে না। মানে সব মিলে মুখ্যমন্ত্রী আছে, হ্যাঁ মানে আপনি লোকায়ুক্ত নিয়ে কথা বলবেন না, মানে লোকায়ুক্ত নিয়ে কথা বলবেন, যেটা আমরা এনেছি যেভাবে আপনারা পাস করিয়েছেন অন্যায় করেছেন। আপনারা দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়ার জন্য যে ধরনের বিল আপনারা রাজ্যের বিধানসভায় পাস করিয়েছেন তাতে সামান্যতম মানে লোকায়ুক্তর মধ্য দিয়ে দুর্নীতি দমন হবে না। আইওয়াস করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের অবজারভেশনের প্রেক্ষিতে আপনারা আইওয়াস করেছেন। আমি বিল পড়ে বলছি, সেই বিলের উপর বলেছিলাম আমি বিলটার উপরে অ্যামেন্ডমেন্ট আছে, আমার অ্যামেন্ডমেন্ট কি জেন্ডারস অ্যামেন্ডমেন্ট এনেছেন, সেটা 2/3 মানে যদি সমর্থন না করে তুমি মুখ্যমন্ত্রীকে টাচ করা যাবে না, কোন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা যাবে না, কোন অনুমতি ছাড়া আনা যাবে না। এটা ঠিক না। আপনারা যেভাবে বিলটা পাস করেছেন যখন তখন পিএম বা কেন্দ্রীয় মন্ত্রী যেন আমরা বলছি তাদের উপর করতে পারো, আপনি শুনুন না, এটা বলুন না, এটা বলুন না, আপনি বলবেন আমি রাজনীতি আপনাকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছি, সেটা হলো লোকপাল বিলটা আনার কোনো মিনিমাম আন্তরিকতাই নরেন্দ্র মোদী দেখায়নি। আরে সেটা কোনো অ্যাডভান্টেজের ব্যাপার নয়, একটা সাজোয়া বিল এনেছি যে বিলটা বাম আমলে যেরকম ছিল তার থেকে আরো অকার্যকর করে থাকবে, যার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই, দুর্নীতি চলছে চলবে, দুর্নীতি জিন্দাবাদ, দুর্নীতি জিন্দাবাদ, বিশ্বনাথ চক্রবর্তী কি লোকায়ুক্ত দিয়ে দুর্নীতি দমন করার কোনো সদিচ্ছা তার মধ্যে নেই। সেই বিলে এখানে যখন বলা হচ্ছে নরেন্দ্র মোদী আরো নরেন্দ্র মোদী বিলটাই পাস করতে রাজি নয়, এখানে দুর্নীতি রাজনীতি এই দুটো সমার্থক শব্দ বারবার থেকে যাচ্ছে, শেষ পর্যন্ত অভাব থেকে যাচ্ছে। আমি বলছি যে মানে ঈশ্বরকে ধন্যবাদ পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্র আছে। আমি বলছি তোমরা মনে করিয়ে দিচ্ছ কেন করছো, নেই জন্যই তো আপনি তো রাজনৈতিক বিশ্লেষক, আপনি তো বিজেপির প্রতিনিধি না, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি, নেই জন্যই বলছো, সেই জন্যই একটা অন্যায় বিল পাস হলো খুল্লা সরাসরি একবারে আনন্দবাজার দুদিন কথা বলেছিল জন্য বিলটাকে না দেখে বিলটাকে না দেখে সরাসরি আমাদের মুখ্যমন্ত্রীকে আনন্দবাজার কথা বলেছে জন্য মুখ্যমন্ত্রী যা তা বলেছে, ঠিক আছে বলতে দিন, বিধানসভার ভেতরে বাইরে যেভাবে আক্রমণ করা হয়েছে বলতে দিন, সেটা ভাবা যায়, আরে বলতে দিন না, বিলের সীমাবদ্ধতা রাজনৈতিক বিশ্লেষক, আপনারা তো একটা লক্ষ্য হলো দুর্নীতি আমার পরবর্তী আমার ছেলে মেয়ের মধ্যেও থাকবে, আপনারা আমার পরবর্তী প্রজন্মের থাকবে, দুর্নীতি দমনের কোনো সলিউশন বিশ্বনাথ কথা শোনো, তুমি এটাকে ধরে নেবে কেন,
তুমি যখন আগে আমার কথা শোনো, তুমি অনেকক্ষণ বলেছো, তুমি এটা ধরে নেবে কেন? এটা তো প্যারানয়েড সাইকোলজি হতে পারে। এবার XYZ রামসাম যদু মধু এবং যার কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই, যে যা খুশি গিয়ে একটা PM বা একটা কেন্দ্রীয় মন্ত্রী বা একটা CM যে কোনো স্টেটের বা তার মন্ত্রী সেখানে গিয়ে এটা করলে আর তাকে লোকায়িত গিয়ে তাকে জবাব দিতে হতে কাজ করবে না সে। শোনো দুই শোনো, এই ছাড়া তো তুমি তো জানোই না, তুমি শোনো আইনটা আমার থেকে তুমি বেশি জানো না, তুমি অন্য কিছু বেশি জানো। আমি তোমার কাছে ভাবতে হবে যে ভিজিলেন্স আছে, CBI আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট রয়েছে। আমি আমার আবার সাধারণ মানুষের পেরিফেরিতে এই আলোচনা এনে দেবো, যেটা বলছিলাম আজকে দিন কি সত্যি আসছে। আজকে আমরা যখন আলোচনা করছি ডিজেলের দাম প্রায় 72 টাকা, পেট্রোল 80 টাকার ওপরে 81 টাকাও ছুঁয়েছিল। সত্যি সত্যি যেটা বলা হয়েছিল, যে প্রতিশ্রুতি বারবার বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছিল 14-র আগে, যে ডলারের দাম 40 টাকার আশেপাশে বেঁধে দেওয়া হবে, আজকে 70 টাকা অতিক্রম করে একেবারে তলানিতে পৌঁছে গেল এই আজকের দিনে डॉलर दाम टाकार तुलनाय देखो रुपये की कीमत जिस तेजी से गिर रही है और कभी कभी तो लगता है कि दिल्ली सरकार और रुपये के बीच में कंपटीशन चल रहा है। रुपया केवल एक करेंसी नहीं होती, इस करेंसी के साथ देश की प्रतिष्ठा जुड़ी हुई होती है और जैसे जैसे करेंसी गिरती है तैसे तैसे देश की प्रतिष्ठा गिरती है। कि जो डॉक्टरेट्स किए हुए हैं इकोनॉमिक्स में, जो PhDs लिए हुए हैं इकोनॉमिक्स में, वो लोग इस देश की इकोनॉमी और इस देश की अर्थव्यवस्था को संभाल नहीं पा रहे हैं। সময়টা 2013 ইউপিএ জমানায় যখন ডলারের তুলনায় টাকার দাম 59 টাকা ছাড়িয়েছে তখন ব্যাংকের কোনো সুযোগ ছাড়তেন না নরেন্দ্র মোদী কিংবা বিজেপির অন্য নেতা নেত্রীরা। তির্যক ভঙ্গিতে মোদী তখন এও বলেছিলেন এরপর তো টাকার দাম অর্থমন্ত্রীর বয়স ছুঁয়ে ফেলবে। এরপর 2014 যখন মোদীর ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা, তখন অতি উৎসাহে অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মোদী ক্ষমতায় এলে ডলারের তুলনায় টাকার দাম 40 থেকে 45 হয়ে যাবে। কিন্তু আজ মোদীর ক্ষমতায় আসা 4 বছরের মাথায় সেই টাকাই ডলারের তুলনায় রেকর্ড নিচে নামলো। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তখন 1 মার্কিন ডলারের দাম ছিল 58 টাকা 66 পয়সা, আর মঙ্গলবার 1 মার্কিন ডলারের দাম দাঁড়ালো 70 টাকা 9 পয়সা। স্বাধীন ভারতে ডলারের নিরিখে সবচেয়ে কমলো টাকার দাম। যে সময় কথাটা বলা হচ্ছে সে সময় ডলারের দাম ছিল প্রায় 60-65 টাকা, সেখান থেকে এক ধাক্কায় 40 টাকায় আমি নিয়ে যেতে পারবো, এত সুপিরিয়র মানি ম্যানেজমেন্ট আজ অব্দি কেউ পৃথিবীতে দেখেনি। কিন্তু নিশ্চয়ই 50-55 আশেপাশে নিয়ে আসা সম্ভব ছিল, সেই চেষ্টাটা যথেষ্ট হচ্ছে বলে আমি মনে করি। কংগ্রেস কটাক্ষে সুরে বলছে 1 মাঘে শীত যায় না, মোদীর বয়স এখন 67 আর ডলার 70-এ পৌঁছে গেল। রাহুল গান্ধী টুইট করে বলেছেন পতনে ইতিহাস করে মহান নেতার প্রতি অনাস্থা প্রকাশ করেছে টাকা। মহান নেতার অর্থনীতির ক্লাসের ভিডিও দেখুন, সেখানে তিনি ব্যাখ্যা করবেন কিভাবে টাকার দাম নিম্নমুখী। কংগ্রেস বলছে 4 বছরে করদাতাদের 1484 কোটি টাকা খরচ করে 84টি দেশ ঘুরেছেন মোদী, কিন্তু বিদেশে বিনিয়োগ কিছুই আসছে না। তার প্রমাণ ডলারের তুলনায় টাকার দামের পতন। भाजपा सरकार कुंभकर्ण की नींद में है, एडवर्ट विज्ञापनों के शोर में वो मस्त है और भारत की जमीनी सच्चाई से बहुत दूर चली गई है। এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল। Economy is disastrous, but if you say all these things, tomorrow artificially they will create the market share and all this, and they will try to balance it. Country is the most sufferer. কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনীতি বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গের অবশ্য দাবি মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার এই অধঃপতন হচ্ছে মূলত বৈদেশিক কারণে। টাকার অবমূল্যায়নের জন্য দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা দায়ী নয়, একই দাবি রাজ্য বিজেপিরও। কংগ্রেস নামাতে নামাতে টাকার দাম তলানিতে এনে দাঁড় করিয়েছে, আর এখন কি হলো একটু কমলো বাড়লো তা নিয়ে চিৎকার করছে। বিশেষজ্ঞরা বলছেন ডলারের তুলনায় টাকার দামের পতন মানে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়া, কারণ ডলারের তুলনায় টাকার দাম পড়া মানে পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়া, আর ডিজেলের দাম বাড়া মানে প্রায় সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া। অর্থাৎ ডলারের তুলনায় টাকার দাম যত কমবে আম আদমির দুশ্চিন্তা তত বাড়বে। টাকার দাম ডলারের তুলনায় বেড়েছে, এর ফল খুব প্রত্যক্ষভাবে হচ্ছে যে পেট্রোপণ্যের দাম বাড়বে। পেট্রোপণ্যের দাম বাড়ার অর্থই হচ্ছে যে রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, কারণ পেট্রোপণ্য দিয়ে যে ট্রান্সপোর্টেশন ইত্যাদির দাম বাড়লে আপনার সবজি, আনাজ, মাছ
এবং অন্যান্য যে সমস্ত গ্রোসারি ইউজ হয় সেগুলোর দাম বাড়বে, যেগুলো র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয় তার দাম বাড়বে। মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 80 টাকা 10 পয়সা, ডিজেলের দাম লিটার পিছু 71 টাকা 56 পয়সা। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।